ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ এক্স্যাক্টলি থার্সডে মানে হচ্ছে ভালোবাসার বাংলাদেশের দিন। থার্সডে রাত 11টা বেজে গেলেই হচ্ছে আই ডোন্ট নো আপনাদের অ্যাকচুয়ালি কি হয়। তাসনিম বলেছে গেস্ট কোথায় আজকে, অলরেডি গেস্ট উপস্থিত, যাকে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমরা গেস্টের কাছে যাব এবং তার জীবনের কথা শুনবো। আমিও দুই একটা টেক্সট নিয়ে নিই। আমি আর সময় নিচ্ছি না, বরং সবাইকে সাথে নিয়ে আমি আজকের যিনি গেস্ট তাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শম্পা বলছি, মুন্সিগঞ্জ থেকে এসেছি। আমি আমার জীবনের কথাগুলো জানাতে কিভাবে বলবো বুঝতে পারছি না। আজকে শুরু থেকে বলেন শম্পা, আপনার ছোটবেলা, আপনার বেড়ে ওঠা, মানে স্টেপ বাই স্টেপ আমরা আপনার স্টোরি শুনতে চাই। আমার বাবা মায়ের চারটি মেয়ে, এর মধ্যে আমি বড়। আমার বাবা 2004-এ মারা যায়। আমার বাবাকে গুলি করে। কি গুলি করে মারে? জি, গুলি করে মারে। তো একটু ছোট্ট করে বলা যায় যে কি ঘটনা বা কিসের প্রেক্ষিতে? আমার বাবা রাজনীতিতে জড়িত ছিল। তো বাবা যখন মারা যায় তখন আমার ভাই পেটে 9 মাসের। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 17 বছর 2 মাস। আর আমার সম্ভব মনে আছে বাবার ওই মৃতদেহ বা ওই পরিস্থিতি, ওই সময়গুলোর কথা তো অবশ্যই মনে আছে। মনে আছে। প্রথম কিভাবে খবর পেলেন যে বাবা নাই? আমরা সেদিন সকাল থেকেই, যেমন সবারই, আমার মা, আমি, আমার বোনেরা সবাই যেমন অসুস্থ বোধ করতেছে। তো সকালে খাওয়া দাওয়া, আবার ভোরবেলা ঘুম থেকে উঠছে। সকালে ওঠার পর আব্বা ডাইনিং টেবিলে বসে বলতেছে যে চা দাও। আমার নাম শম্পা। তো আমার মাকে বলতেছে শম্পার মা চা দাও। তো আপনি বড়, তো আপনার নাম ধরে ডাকা হতো? হ্যাঁ হ্যাঁ, শম্পার মা চা দাও। তো মা উঠে চা বানাইছে। তখন 6টা 6:30 মতো বাজে। আমাদের সবাইকে ডাকছে যে উঠো, সবাই ঘুম থেকে উঠে আসো। তো আমি বলতেছি উঠে যে এত তাড়াতাড়ি ডাকতেছো কেন? তো আব্বা বলতেছে আজকে তো তোমাদের ভর্তি হওয়ার দিন, ভর্তি হতে চাইতে হবে, তো উঠো। তো আমি উঠছি, উঠে আব্বার কাছে গেলাম। তো আব্বা আমাকে ভর্তি হওয়ার জন্য টাকা দিল। আমার নানুর শরীর খুব খারাপ, নানু আমাদের বাসায়। তো নানুকে ওই হসপিটালে নিয়ে যেতে হবে। তো পরীক্ষা দিছি এর আগে ডাক্তার, তো পরীক্ষা করাতে নিয়ে যাব। তো টাকা দিয়ে গেল। টাকা দিয়ে যাওয়ার পর ওই শেষ দেখা, আব্বা উঠে শেভ করছে, গোসল করছে। এগুলো আপনার মোটামুটি দৃষ্টিতে আছে? হ্যাঁ, সব মনে আছে এগুলো আমার। তো তারপরে আব্বা দুপুরবেলার ফোন দেয়নি সেদিন, সকালবেলা বের হয়েছে। আমরাও ব্যস্ত, স্কুলে ভর্তি হয়েছি, ছোট বোনকে ভর্তি করছি, নানুকে নিয়ে হাসপাতালে গেছি। যাওয়ার পর আসছে বাসায়, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। বিকেল হওয়ার পর তো আব্বা ফোন টোন দেয় না। তো যেদিন এই ভর্তি হলাম সেদিনই আব্বা তো সকালবেলায় বের হলো। আব্বা ওই তারপরের দিন আর কি, যেখানকার আব্বা রাজনীতিতে জড়িত ছিল, সেখানকার নামটা আমি বলতে চাচ্ছি না, সেখানে আব্বা ওই পরের দিন মিটিং। তো মিটিং এর জন্য খুব আনুষ্ঠানিকভাবে আর কি মিটিংটা হবে, অর্গানাইজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ। তো চেয়ার অর্ডার করতে গেছে আব্বা রাত্র তখন 8:30 9টা বাজে। তো এখানে কথা বলতে বলতে 10টা 10:30 বেজে যায় রাত্র। তো রাত্রে যখন থাকি আব্বা ওই চেয়ার অর্ডার করে বের হয়, তখন রাস্তার মধ্যে টিকাটুলের মোড়ে আব্বাকে গুলি করে মারা হয়। 4টা গুলি করে আব্বাকে। আব্বার সাথে সাথে মারা যায়। তো সারাদিন না খাওয়া আমরা সবাই বিকেল থেকে আসছি, সব মা খাওয়ার জন্য অনেকে করছে যে খেয়ে নে। তো বলছি না, এখন খাবো না, বিকেলে খাই নিয়ে জন্য রাত্রে সবাই একসাথে বসছি। খাওয়া দাওয়া করতে ওই সময় ফোন আসছে
ফোন আসছে, তো আমি আবার বেসিংয়ে হাত ধুতেছিলাম। হাত ধোয়ার সময় একটা ফোন আসার পরে আমি ফোনটা ধরি। ফোনটা যে নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে অপরিচিত নাম্বার। তো ফোন ধরতে পরে বললো যে আপনি কি স্বপন সাহেবের মেয়ে? তো বললাম হ্যাঁ। উনি বললো তো আপনার বাবা তো গুলি খেয়েছে, আপনার বাবাকে যে দেখে আসেন। তো বললাম যে আপনি কিভাবে দেখে আসবো আমি? তো বলতেছে যে দেখেন আপনার আব্বা গুলি খেয়েছেন, হয়তো সম্ভবত মারাই গেছে। তো ওনার পরিচয় জিজ্ঞেস করলাম, উনি পরিচয় দেয়নি। পরিচয় না দেওয়াতে ফোনটা কেটে দিচ্ছে লোক। ফোন কেটে দেওয়ার পর আবার ফোন দিয়ে আমি বারবার ফোন দিই, কিন্তু ফোন আর ধরে না। ফোনটা অফ করে দিচ্ছে কথা বলে। তোমার মা আমরা সবাই যাই বলছে ঢাকা মেডিকেলের কথা। ওখানে যেয়ে দেখি আমার আব্বার লাশ টয়লেটে শোয়ানো। আমাদেরকে ধরতে দেয় না পুলিশ ঘেরাও করে লাশটা আটকে রাখছে। ধরার কোনো সাধ্য নেই আমাদের, এমন অবস্থা। তারপর আব্বা ওখান থেকে রাত্র 2টা-3টার দিকে আমরা এসে পড়ি বাসায়। আমাদেরকে নিয়ে আসে সবাই, আমাদের আত্মীয় স্বজন সবাই ছিল এখানে। তো আব্বা লাশ তো দেয়নি, আর লাশ গুলি খাওয়া সরকারি লোকের জন্য পোস্টমর্টম করবে। তো আব্বা পরের দিন মর্গে থেকে নিয়ে আসে। আব্বাকে পুরোপুরি রেডি করে কফিনে নিয়ে আসে আমাদের বাড়ির সামনে। দোতলা থেকে, ছাদে থেকে আমরা দেখি আব্বার লাশটা, চেহারাটা দেখা যায়নি। তো আমাদের নিচের কেচিকেটা আটকে দেওয়া হয়েছে। এখন অনেক লোকজন তো ছিল, আমরা কোনোভাবে আব্বাকে দেখতে পারিনি। দেখেনি দাফনের আগেও? না, দেখছি পরে বাসার থেকে বের হয়ে গেছি। তালা অনেক জোর জবরদস্তি করার পর তালাটা খোলার পর যে আমরা দেখছি লাশটা, যেখানে আমার আব্বা জানাজা দেওয়া হয়েছে ওখানে যাই। ট্রাকের উপর ওঠানো হয়েছে পরে আব্বার লাশটা দেখি। দেখানোর পর আব্বার লাশ নিয়ে যায় আজিমপুর কবরস্থানে দাফন করার পর বেশ কয়েকদিন পর আত্মীয় স্বজন থাকে বাসায়। তো 40 দিন পর সবাই চলে যায়। আমরা যে বাসাতে থাকি সে বাসার ভাড়া যতটুকু ভাড়া, তো অতটুকু আমার মার এমন সমর্থন নেই যে আমার মা ভাড়া দিবে। 17 বছর একটা বাচ্চা মেয়ে, তার অভিজ্ঞতায় শুরু হলো এমন ভাবে যে তার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে স্বাভাবিক, বাবা নাই এখন, যে ইনকাম বা যে সোর্স সেগুলো দিয়ে কোনোভাবেই পরিবার খরচ মেটানো সম্ভবপর হচ্ছে না। তারপরে মা, আমার ভাইটা পেটে। তো আমাদের অবস্থা এমন হয়ে যায়, যেখান থেকে আমাদের আয়ের পথটা, সেখান থেকে আমাদের টাকা আসা বন্ধ হয়ে যায়, আর দেয় না। তো ওই বাসা থাকা আমাদের সম্ভব হচ্ছিল না। তো ওই বাসা ছেড়ে আমরা অন্যদিকে চলে যাই 40 দিন পর আব্বার মারা যাওয়ার। তো ছোট একটা রুমে চলে যাই আমরা, 2-3টা রুম নিয়ে ভাড়া নিয়ে। আবার তো নতুন বাসা যাওয়ার পর আমার ভাই হয়। তো ভাই হয় পরে অনেক কষ্ট হয় আমাদের, কিভাবে চলবো, আমাদের পড়াশোনার খরচ কিভাবে চালাবো। বা আমার ভাইটা যে হয়েছে, ও তো ছোটকালে বুকে দুধ ছেড়ে দিছে, ওকে কিভাবে দুধ এনে দিব। তো আমার আম্মা খুব কান্নাকাটি করে। তোমার পড়াশোনাও ছেড়ে দিই, তখন আমার পড়াশোনা ছেড়ে দিই, বইগুলো বিক্রি করে আমার ভাইয়ের দুধ আনতে হয়। আমার মাঝে ভাত রান্না করে চালও থাকতো না, খুব কষ্ট করি। আত্মীয় স্বজনদের যে বলবো, আত্মীয় স্বজনরা জানে সবাই যে এমন অবস্থা। কিন্তু আমার বাবা যা রেখে গেছে, ওগুলো থেকে তো টাকা আসার কোনো পথ ছিল না। আমাদের একটা লঞ্চ ছিল সদরঘাটে, লঞ্চটা চলে বন্ধ হয়ে যায়। লঞ্চটা আমাদের যে আমার বাবার যে প্রতিদ্বন্দ্বী যারা থাকে, আমাদের লঞ্চটা বন্ধ হয়ে যায়। ওই লাইন অন্যজনে কিনে নেয়, আমাদের লঞ্চটা টোটালি বন্ধ, বসা পানিতে বসা। তো আমার খালাতো ভাই
আমার মাকে অনেক হেল্প করে। যখন শুনেছে যে আমরা না খেয়ে থাকি, তখন আমার খালাতো ভাই এসে, আমার খালাতো ভাই না আর কি, খালাতো ভাই টাকা পয়সা দিয়েছিল, তো খালু এসে বাজার সাথে সব করে গেছে, দিয়ে গেছে আমাদের। তারপরে ওই সময় আমার বিয়ে হয়। বিয়ে হয় বলতে যার সাথে আমি সম্পর্কে জড়াই, আমার আব্বার আন্ডারে চাকরি করতো, নামটা আমি বলতে চাচ্ছি না। এরই মধ্যে আপনার বাবার নিচে জব করতেন, যে তার সাথে সম্পর্কে জড়িয়ে হ্যাঁ পড়লেন আপনি। হ্যাঁ, তো ওকে আমি দেখতে পারতাম না কোনোভাবে। আবার কি কারণে দেখতে পারলেন হঠাৎ করে? সহ্য করতে পারতাম না হঠাৎ, তাও বলতে পারি না, আল্লাহ পাক গফুর রহিম ভালো জানে। আমার বাবা মারা যাওয়ার পর আমাকে অফার করে, আমি না করে দিই 2-3 বার, না করে দেওয়ার পরও এমন ভাবে লেগে থাকে। তারপর আমার এক মামাতো ভাই ছিল, তো মামাতো ভাইকে দিয়ে আমাকে রাজি করে। তো মামাতো ভাইকে আমি বললাম যে দেখো যাই বলো দেখি, আমি ও চাকরি করে আমার বাবার আন্ডারে, আমি ছোট করে দেখি না, তারপরে দেখি, বুঝেনি। পরে যেভাবে হোক ওর সাথে জড়িয়ে আপনার বাবার লঞ্চের বিজনেস ছিল, আর কি কি ছিল? মানে এগুলোতে দেখাশোনা করতো সেই ছেলে, তাই তো? না, আমার আব্বা যে রাজনীতি করতো, ওখানে এক জায়গায় জব করতো। যেমন আমার আব্বা, বললাম তো অনেক কিছু বলতে চাচ্ছি না, কিন্তু যাক, ওনার প্রভাব প্রতিপত্তি এবং অবস্থা অনেক ভালো ছিল ছিল। তখন। হ্যাঁ, আচ্ছা। তখন আমার আব্বা চাকরি করতো। হুম। তবে এই ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন। হ্যাঁ। আচ্ছা। তো ছেলের সাথে কোনোদিন আমি ঘুরতেও যাইনি বা একসাথে বসে কথা বলিনি কোনোদিন। যেমন আমি দেখতে পারতাম না ওকে একেবারেই, তারপরও কিভাবে জানি আমার মনটা গলে যায়। তো ওই ছেলে, আমার বাবার যখন মারা যাওয়ার 5 মাস হয়, তখন আমার বিয়ের সম্বন্ধ আসে। আমার আম্মা আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন চিন্তা করলাম যে এ ছেলে যেমনই হোক, আব্বার আন্ডারে চাকরি করুক, তো একটা মানুষ, অন্য একটা সম্পর্ক তো আমার জড়াতে হবে। যাকেই বিয়ে করি, বিয়ে তো তোমার, আমার আম্মা তো অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দিবে, তো থাক, ওর সাথেই বিয়েটা করে নিয়ে। আর তাহলে ওর মনটা ভাঙলো না। যদি ওর মনটা ভাঙি, তাহলে ওর অভিশাপ তো লাগতে পারে আমার। তোকে আমি জুন মাসের 9 তারিখে বিয়ে করি, 2004-এ। বিয়ে করার পর যখন বিয়ে হয়, তখনই আমরা ওই কাজে অফিস থেকে নিচে নেমে আমার বাসায় আমি চলে যাই। ও যেখানে কাজ করে সেখানে বাড়ির লোকজন কেউ জানে না? কেউ জানে না। আমার চাচাতো বোন ছিল, ওই সাক্ষী ছিল বিয়ের, তো আর ওর 2টা বন্ধু ছিল। তো বিয়ে হয় যখন চলে যাই, যেহেতু আমার বাসার থেকে অনেক প্রেশার আসছে বিয়ের, তখন আমি ওকে বলি যে তুমি যদি তোমাকে বিয়ে করো তাহলে করো, আর না হয়তো আমার মামা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তো ছেলে আমাকে বলে যে তাহলে এরকম তারিখে 9 তারিখে এসো, আমার বিয়ের কাজটা সেরে ফেলবো। তো যাই, বিয়ে হয়। কাজে অফিস থেকে নেমে আমার বাসায় আমি চলে যাই, আর ওর কাজের যেখানে কাজ করে ওখানে চলে যায়। তো 1 মাস 26 দিন ওর সাথে আমি দেখা করিনি। যে আমি বলছি আপনার বাবা মাকে, আপনি 1 মাস 27 দিনের মাথায় কি হলো? যে 1 মাস বলছি যে আপনার বাবা মাকে আপনি রাজি করান, তারপর আমি। ওকে, 1 মাস 26 দিন দেখা করলেন? 26 দিন পর, হ্যাঁ, দেখা 27 করলাম। দিনের মাথায় দেখা করলাম যে আমার আম্মা খুব প্রেশার দিতেছে, যে মা যেভাবে হোক বুঝতে পারছে যে আমার হয়তো আমি একটা কিছু হয়তো করছি, বিয়ে শাদী করে ফেলছি, কিন্তু শিওর না। তারপরে 1 মাস 27 দিন পরের সাথে দেখা করলাম, বললাম যে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন, মা তো খুব প্রেশার দিতেছে, আমার চাচারা সবাই বাসায় আসছে, আপনার সাথে তো আমার ডিভোর্স নেওয়া নিবে। তারপরে এর মধ্যে ওর সাথে আমার দেখা না কোনো জায়গায় আজ পর্যন্ত, বিয়ের ওই পর্যন্ত যখন আমি সম্পর্ক, আমি কোনোদিন ওর সাথে ঘুরতেও যাইনি, একসাথে বসে কথাও বলিনি, যেমন দূর থেকে যতটুকু কথা বলেছেন। 1 মাস 27 দিনের মাথায় যেদিন বললেন সেদিন পরে আমাকে নিয়ে যায়। কোথায় গেল? আমার আম্মা খুব রাগারাগি করে, যে আমি বলছি মা তুমি যে বিয়ে দেবে, আমার তো বিয়ে হয়ে গেছে। তারপরে 1 মাস 27 দিনের মাথায় আমার আম্মা বলে যে, আমার আম্মাকে আমার কি ভয় দেখায় যে তুমি বাসা থেকে বের হয়ে যাও, যদি ওর সাথে যাও, ওই লোকটা কাজের লোক, তুমি ওর সাথে যাবা কেন? তোমাকে কেউ সম্মান দিতে পারবে? কারণ তোমার যে স্থান আর ওর স্থান কোথায়?
বাসা থেকে বলছে, যেহেতু হ্যাঁ। আপনার বাবা আন্ডারে কাজ করতো, তো এক রকমের কাজের লোক, সো হ্যাঁ, ওর হ্যাঁ। সাথে তুমি বিয়ের সম্পর্কে গেলেই বা কেন, আর ওকে তোমার যে প্রাপ্য সম্মান দিতে পারবে কিনা কিনা। সেসব। তারপর তারপরে ওকে আমি ফোন দিই যে আসেন আমাকে নিয়ে যান, আমার মা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। পরে ও আমাকে বললো তাহলে একটু অপেক্ষা করো, আমি আসছি। পরে আমার মামাতো ভাইকে, যার সাথে মাধ্যমে আর কি সম্পর্কটা, সে মামাতো ভাই আসে বাড়ির নিচে, এসে আমাকে বলে যে তুমি কি ওর সাথে যেতে চাও? আমি বললাম হ্যাঁ ভাইয়া, মা তো তোমার ফুপু তো অনেক প্রেশার দিতেছে, তো আমাকে একটু ওর সাথে যাওয়ার ব্যবস্থা করে দাও। তারপরে আমি ওর সাথে চলে যাই। ও আসে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে। আসার পর আমাকে নিয়ে কই যায়, গেলেন? আমাকে নিয়ে রাশাবাজার এক হোটেলে রাখে এক রাত্র। তো যেমন আমার বিয়ে হয়েছে ঠিকই, আমি না মনের থেকে আসছি বাসা থেকে, কিন্তু মনের থেকে না ওকে মানতে পারতেছি না, কেন যে এমন হইতেছে তাও আমি বুঝতে পারিনি। তাই আমি বললাম যে আমার না ভালো লাগে না, আপনার সাথে যে আসছি আমার মনটা যেন কেমন করে, যে মানতে পারতেছি না আপনাকে। ও বললো তাহলে চলে যাও। তা আমি বললাম যে চলে গেলে আসছি কেন? মানে আপনি যে মালিক পক্ষ, ওর যে কর্মচারী পক্ষ, সেটা আপনি কোনোভাবে মানতে পারতেছিলেন না, না, তাই তো? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে আমি ওর ওয়াইফ, তো এখন সব ঠিক আছে, বাট ভেতর থেকে আসতেছিল না। তারপর আসতেছিল না। মানুষের বড় ফিতরত, মেরা গায়ে রক্তের রং নীল আর তুই লাল, এটা হচ্ছে ব্লু ব্লাড। তারপর তারপরে যেমন আমার বিয়ে হয়েছে, ওর তো মেয়ে বউ, তো আমার শরীর ছুতে চাই, কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করি না ওকে, কি যে না, আমি কোনোভাবে মানতে পারতেছি না। তারপর যাই হোক, ও আমার উপর একটু রাগ। তারপরের দিন বলতেছে সকালবেলা, রাত্র পার হলো, সকালবেলা আমাকে বললো যে আমি তো বরিশাল যেতে চাই, তুমি কি যাবে? আমি বললাম হ্যাঁ যাবো। এখন বাসায় গেলে তো আমার চাচা ওনারা আছে, সবাই রাগারাগি করবে, তো ঠিক আছে চলেন। বরিশাল যাই, 5 দিন থাকি ওখানে ওর মামাতো ভাইয়ের বাড়িতে। ওর মামাতো ভাই ওখানে ব্যবসা করে, তো বরিশাল 5 দিন থাকি। থাকার পর তখনও আমি কোনোভাবে ওর সাথে মিলিত হইনি। মানতেই পারছেন না? না, কি জন্য মানতে পারিনি এখন এটা বুঝতে পারি না, কিন্তু একটু সন্দেহ হয়। সন্দেহের কারণ আছে, এটা বলবো আমি। মানতে না পারার সবচেয়ে পুরাতন এবং আদি রিজন হচ্ছে যে কোনোভাবেই কখনোই শ্রেণী বর্ণ এই বৈষম্য থেকে মুক্ত ছিল না এই পৃথিবী। বৈষম্য কিন্তু ছিল সব সময়। সো এই বৈষম্য মানুষের মধ্যে একদম জাতগতভাবে বসে যায়। সো তারপরে যখন 5 দিন পর ওর বাবা মা ওর সাথে যোগাযোগ করে, ও বাবা মা বলে যে বউ নিয়ে আসো, তুমি তোমার একটা, ও বাবা মায়ের একটি ছেলে, তো বলতেছে নিয়ে আসো। একটা টেক্সট পাইছি, জেবন, আরেকবার জেবন খান মালদ্বীপ থেকে, বাবজান আনা গোয়েন মালদ্বীপ, যেমনটা বলে দেন না যে স্পন্সর করার জন্য। না 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 না, আচ্ছা আমারটা করুক, আপনি আপনার টাকায় যেন। ওকে। তারপর বলতেছে যে চলে আসো। তারপর আমরা ঢাকায় আসি। ঢাকা থেকে মুন্সিগঞ্জ, সিরাজদি খান আমাদের বাড়ি। এখনো মানতে পারছেন না? তারপরে বাসায় যাই পরে মনে মনে আর কি ভাবি যে বিয়ে হয়েছে, এখন তো ওকে ঠকানো আমার জন্য রাইট না। তারপরে মনেটা মনে রেখে ওর সাথে মিলিত হই। তো মানে দেখা করতে গেলেন? না, যেমন আচ্ছা, ওদের স্বামী সাথে, স্ত্রীর সম্পর্কে হ্যাঁ। আসলেন, তারপরে তখনও মানতে পারছিলেন না? না, তারপর তখন মেনে নিলেন? কিছু তো করার ছিল না, কারণ আমি তো ওর বিয়ে করাবো। তারপর যাই হোক, কিভাবে দিন চলে গেল। প্রায় 1-1.5 মাসে মা মানি নাই বিয়ে হয়েছে, যে না, মা মানেই নেই প্রথমে। তারপরে 2 মাস পর, ওদের বাড়িতে যাওয়ার 2 মাস পর, আমার মা, আমার চাচা, খালাতো ভাই, খালা একসাথে হয়ে আর কি আমাকে আনার জন্য সিদ্ধান্ত নেয় শ্বশুর বাড়ি থেকে, যে মেয়েকে তো মানতেই হবে। তারপর বাসায় যাই, মা ঢাকায় থেকে ফরিদাবাদ। তো যাই, মা না দেখি স্বাভাবিক, আমাকে নেওয়ার পর ওর সাথে আমার সাথে ব্যবহার খুব ভালো ব্যবহারই করে। পরে যেমন আমি মার কাছে আসার পর নিজের কাছে নিজে কেমন জানি ছোট মনে হয়, যে মাকে না জানি বিয়ে করলাম,
তো মা তো এখন ঠিকই মেনে নিছে, তো মাকে জানালে কি হতো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমার সংসার জীবন ঠিক মতো চলতেছে, সংসার করতেছি। মেনে নিয়েছেন? জি। তারপরে বিয়ের 5 মাস পরে ওর ব্যবহার যেমন খুব খারাপ, খুব খারাপ। আর যেটা আমি বিশ্বাস করি না, 5-6 মাস পর থেকে? হ্যাঁ, যেমন যেটা আমি বিশ্বাস করতাম না আগে থেকে, সেটা হচ্ছে কেউ কাউকে জাদু করতে পারে, এগুলো আমরা কোনোদিনই বিশ্বাস করি না, এখনো করি না। তো আমার বিয়ের আগে ওর 2 আঙ্গুলে 2টা আংটি ছিল। তো বিয়ের 3-4 মাস পরে আংটিগুলো খুলে ফেলে, আংটিগুলো আমি দেখি না। তো আমার বিয়ের আগে ওর হাতের দিকে নজর যায় যে কোনোদিন আংটি দেখি নাই হাতে, এখন কেন 2টা আংটি হাতে। তো আমার বড় চাচার সাথে ওর আবার সম্পর্ক ভালো ছিল, কারণ আমার বড় চাচাও চাকরি করতো যেখানে, ওখানেই ও ছিল। তো আমার চাচাকে বলি যে কাকু তুমি দেখো তো ওর হাতে আংটি কেন, একই রকম আংটি কিন্তু পাথরটা 2 কালারের। তা আমি খুব খোলার চেষ্টা করি, তখন তো ওর সাথে আমি কথা বলি না, দেখতেও পাই না, কিন্তু আংটির দিকে আমরা ফলো করি যে ওর আংটি কিসের। পরে বিয়ের 5 মাস পরে আংটিগুলো খুলে ফেলে। তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আস্তে আস্তে, কোনো কারণ ছাড়াই? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই। যেমন ছ্যান ভাব ওর, কথাবার্তা ভালো না। আমি সামনে যে বসলে আমাকে ধাক্কা দেওয়া, সরাই দেয়, আমার সাথে একটু খারাপ বিহেভ করে। পরে আমার শাশুড়িকে জানি যে আপনার ছেলে আমার সাথে এমন করে, ওকে কিছু বললেন, দেখেন ও কেমন করে, আপনি একটু খেয়াল করেন, দেখেন ও কেমন করে। তো আমার শ্বশুর শাশুড়ি কেউ কিছু বলে না। তো বিয়ের 5 মাস তো পার হয়েই গেল। যখন 7 মাস চলে যায়, তখন ওর বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দেশের বাইরে চলে যাবে। তো ওর বোন জামাই ওকে নিয়ে যায় বাহিরে, কুয়েতে। তো যাওয়ার সময় আমার সাথে খুব খারাপ ব্যবহারই করে। ওর বাড়িতে আমি বিয়ের পরও বলছে যে, বাহিরে যাওয়ার সময় যখন যায় সেদিন আমাকে বলে যে আমি তোমাকে যেভাবে রেখে গেলাম তুমি ঠিক সেভাবেই থাইকো। এটার কারণ হলো আমি বাহিরে, তুমি কারোর সাথে জড়া যাও না সম্পর্কে। তারপর আমি বললাম না, এমন কিছু হবে না, আপনি চিন্তা করেন না, আমি মরে যাবো তো কারোর সাথে জড়াবো না। বাকি কথাগুলো একটু আপনার মতো করে সঠিকভাবে বলার চেষ্টা করেন। প্রবাস জীবনে প্রচুর লক্ষ লক্ষ মানুষ, কোটিখানেক মানুষের উপরে বসবাস করে, তারাও জানুক যে সত্যিকার অর্থে কি ঘটে একটা নব্য বিবাহিত কোনো স্ত্রীকে দেশে রেখে বিদেশ বিভুয়ে গেলে। আপনি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, আমার অনুরোধ থাকলো। তারপর আপনাকে বলা হলো যে আপনি যেমন আছেন তেমন ভাবে থাকো, কোনো সম্পর্কে জড়িয়ে যেও না। আপনি কি করলেন তারপর থেকে? তারপরে যেদিন ও বাইরে চলে যায় সেদিন ওর মা আমাকে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। তো আমি চিন্তা করলাম যে আমার হাজবেন্ড, বয়স কত আপনার শম্পা? 17 বছর, 18 বছর হয়ে গেছে তখন। 18। তো ওর বাড়িতে আমি থাকলাম। বিয়ের কয়দিন পর গেল? 5 মাস পর। 7 মাস একদম পরিপূর্ণভাবে স্বামী স্ত্রীর মতো ছিলেন। হ্যাঁ। স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে যে নতুন অনুভূতির সাথে পরিচিত হলেন, সেটা তো কখনো আপনি এর আগে এই জিনিসটা দেখেননি। না না। এই অনুভূতির সাথে কোনো কিছুর তুলনা চলে স্বামী স্ত্রী যখন পরস্পরের কাছে আসে? না, কোনো কিছুর সাথে তুলনা। ভালো পোলাও মাংস বা ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো কিছু তুলনা চলে? হ্যাঁ, না না, এটাই তো বেস্ট। হ্যাঁ। তারপরে সে চলে গেল, তখন যে একটা খাখা ব্যাপার, একটা যে অসম্পূর্ণতা বা কষ্ট, সেটা তো কুরে কুরে খাচ্ছে আপনাকে। তখন কি করতেন? মানে কি করলেন আপনি? বন্ধু বান্ধবের সাথে গল্প করতেন? না না, কারোর সাথে কোনো। ওদের বাসা যাওয়ার পর আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, সংসারের কাজ কর্ম করতাম। কিন্তু মনের মধ্যে তো সেই কষ্টটা হতো তখন ওই জামা কাপড় দেখতাম, দেখলে কান্না আসতো। আচ্ছা। তারপরে ওই 1 বছর হয়ে যাওয়ার বাসায় আমি থাকি। বাইরে যাওয়ার পর আমার এর মধ্যে কোনো হাত খরচ বা কোনো কিছু দেয় না। আমার বিয়ের আগে যে জামা কাপড় ছিল আমাদের বাসায়, ওই জামা কাপড় সব আমি নিয়ে আসি আমাদের বাড়িতে। তো আমাকে কিছুই দেয় না, শুধু ওদের বাসায় থাকি, খাওয়া দাওয়া পর্যন্তই। তো 1 বছরের মধ্যে আমার আম্মা যতবারই আমাকে নিতে আসছে, কোনোদিন ভাড়াও দেয়নি, আরও আমার কোনো হাত খরচ দিতই না। শ্বশুরের কাছে যে টাকা পয়সা পাঠাইতো সবই
উনি ওনার হাতে ভাঙতো, আমাকে কোনোদিনও দিত না যে হয়তো এমনও হতে পারে যে আপনার হাজবেন্ড পাঠাচ্ছে ঠিকই, বলছে খরচ দিতে, হ্যাঁ। তারা হয়তো দিচ্ছে না, সেটাও তো হতে পারে। হতে পারে। তারপরে আমাকে 1 বছর পর্যন্ত ভাবেই থাকলাম। আমার শ্বশুর, অসম্ভব একা কিন্তু আপনি হ্যাঁ, তখন। শ্বশুরও ভালো, শাশুড়িও ভালো, ঠিক আছে, বাট আপনি তো একা না। হ্যাঁ, কিন্তু 1 বছর পরে দেখি আমার শ্বশুরের কথাবার্তার ধরনটা অন্যরকম। ওনার কথাবার্তা অন্য ধরনের। যেমন আমার শাশুড়ি রান্না বান্না করে, দুপুরে রান্না বান্না করার পর গোসল করতে যায় পুকুরে। আমি তো ঢাকার মেয়ে, গ্রামের মেয়ে, কিন্তু আমি তো ঢাকায় ছোট থেকেই বড় হয়েছি। পুকুরে গোসল করতে পারি না, গোসলখানাতে গোসল করি। আমার শাশুড়ি গোসল করতে যায় পুকুরে। তো আমার শ্বশুর ওই সময় উল্টাপাল্টা কথা বলে, যেমন তোমাকে একটা কথা বলি, বলেন, তুমি যদি আমার কথা শোনো, আমার বাড়ি ঘর তোমার নামে লিখে দেবো। আরে বলেন কি? এগুলো বলার পর কি বললো? বলতেছে যে ভয়ঙ্কর কিছু শোনার জন্য অপেক্ষা করছে, এবং প্রায় আমরা শুনি বিচ্ছিন্ন ভাবে, কোনোদিন দেখিনি বা প্রমাণ পাইনি। হ্যাঁ, কি বলছে শ্বশুরে তখন? বলতেছে আমার কথা শুনলে আমি তোমাকে আমার বাড়ি ঘর লিখে দেবো। তো আমি না বুঝি না কি বলতে চাই। তা আমি বললাম, আব্বা আপনি যা বলেন আমি তাই শুনবো, কারণ আমি একটা ছেলে বউ। আপনি বলছেন যে আপনার ছেলের বউ আমি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি বুঝতেছেন না যে কি বলছে? না। তারপরে শ্বশুরে কি কয়? তখন একটু ঠান্ডার দিন, আমি ভাত খেতে বসছি, দ্বিতীয় দিন আর কি। আর আপনার শাশুড়ি গোসল করতে গেছে? হ্যাঁ, উনিও খাওয়া দাওয়া করে গোসল করতে গেছে, আমি খাওয়া দাওয়া করতেছি। আমার শ্বশুর খাওয়া দাওয়া শেষ, উনি শুয়ে আছে কম্বল ল্যাপের নিচে। শ্বশুরের বয়স 70 হবে। মাই গুডনেস। হতে পারে, গ্রামে অনেক ওই শেকড় বাকড় খায়। তারপর ওরকম না হলো 65-70 65-70 হবে। তো ওকে, সে প্রথম দিন বলছিল যে সবকিছু তোমার নামে লিখে দেবো যদি আমার কথা শোনো। আর আপনি বলছেন যে আপনার ছেলের বউ আমি, আপনার কথা তো আমি শুনবোই, তাই তো? এটা গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার আপনার শাশুড়ি যখন গোসল করতে গেছে, সেদিন আবার বলতেছে যে, কি বলছে? তুমি কি আমার কথা ভাবে দেখছো? তো আমি বললাম, কি ভাববো? আপনার তো কালকে আমি উত্তর জানাইলামই যে আপনার যা বলবেন তাই করবো। আপনার ছেলে আমাকে বিয়ের আগে বলছিল যে আমার বাবা মার যদি মন জয় করতে পারো তাহলে তুমি আমার মন পাবে। ছেলের বক্তব্য একটাই, আমার বাবা মার যদি মন জোগাড় করতে পারো তাহলে তুমি আমার মন পাবে। যে ছেলে তো চলে গেছে কোরিয়াতে, আর যাওয়ার সময় কি বলে গেছে? তুমি কখনো কারো হয়েও না। আর আপনি আসামিরে কি বলছিলেন? যে আমি মরে গেলেও কারো হব না। এই অবস্থাতে কারো হবেন কি হবেন না জানি না, আমরা যে ভয়টা পাচ্ছি যে নিজের বাপ এখন চান্স নিচ্ছে তার পুত্রবধূর, তাই? ওকে, তারপর আপনাকে কি বলছে পরের দিন? তারপর বলতেছে যে তুমি আমার কথা ভাবছো? তো আমি বললাম যে আমি তো কালকে উত্তর দিলাম আপনাকে, যা বলবেন তাই করব। হ্যাঁ। তারপরে বলতেছে যে কথাটা এমন না। তো আমি বললাম যে কেমন কথাটা? উনি আমাকে বলে যে 5 জনের নাম বলে, এর মধ্যে মা, বাবা, ভাই, বোন আর খালা, এই 5 জন ছাড়া সব সম্পর্ক জড়ানো যায় সবার সাথে। এটা নতুন ফতোয়া দিল ওই শ্বশুরে? হ্যাঁ, বাবা মা ভাই বোন আর খালা ছাড়া 5 জনের বাদে বাইরে যে কোনো সম্পর্কে জড়ানো যায়। এভাবে শুরু করতেছে কথা। হ্যাঁ। এই কথাটা শুনে যেমন তখন আমি ক্লিয়ার না যে কে, তখনও বুঝেননি? না কে বলতেছে উনি। তারপরে আমার শাশুড়ি আসে, ওই কথা শেষ হইতেই আমার শাশুড়ি আসে। তো ওনার কথা দেখি অন্যরকম কথা চলে আসছে। তোমার খাওয়া হয় না এখনো? খাই একটু শুয়ে থাকো না কেন? তো এই কথা বলছে পরে যেমন ভিতর একটু কেমন জানি করতেছে, যে কথা বলতেছে একরকম। আমার শাশুড়িকে দেখে আসলে কথা ঘুরে ফেলতেছে। কারণটা কি? যে না, ওনার কথারই তো ভালো না। তো এই কথার পর আমি বের হয়ে যাই, আমার শাশুড়ি আসছে। তো আমি খাওয়া দাওয়া শেষ, আমি বের হয়ে যাই। আমি পুকুরের কিনারে দাঁড়ায় কান্না করতেছি। তো আমার এক মামির শাশুড়ি দেখে, উনি বলতেছে যে কি হয়েছে? আমি কই, না আমি আপনার ভাগিনা তো বাহিরে, এমনি একা কাউরে কিছু বলতেই পারি না, আমার খুব খারাপ লাগে। তো এই কথার পর বললো, মামি বললো যে সাবধানে থাকিস। তো উনি যে কি বললো তাও আমি বুঝতে পারলাম না। তুই একটু সাবধানে থাকিস, জাহাঙ্গীর তো বাইরে চলে গেছে, তো একটু সাবধানে থাকিস।
এই কথা উনি বলার পর আমি ঘরে এসে পড়ি, আমার ঘরে। তো আসার পর যাই হোক সেদিন চলে যায়। ঠিক তারপর দিন আমার শ্বশুর ঢাকা যাবে। কি আজব ব্যাপার, কোন পৃথিবীতে আছি আমরা। বিচ্ছিন্নভাবে টাইম লাইনে এরকম টাইপের ভিডিওস বা এই টাইপের রিল টিল অটোমেটিক চলে আসে, তাই না? তখন ভাবে যে কি সত্যি অথবা কি মিথ্যা জীবনের কথা, যে জীবন আসলে রহস্যের চাইতে অনেক বেশি রহস্যময়, নাটকের চাইতে অনেক বেশি নাটকীয়তায় ভরা। সিনেমাকেও হার মানিয়ে ফেলে। অনেক সময় সিনেমাতেও আমরা এসব ঘটনা দেখে বিশ্বাস করতে পছন্দ করি না বা বিশ্বাস করতে মন চায় না, বাট ভাবি যে আমরা তো অনেক শুদ্ধ, অনেক ভালো, অনেক ভদ্র এবং লক্ষ্মীমন্ত টাইপের এক জাতি যার নাম বাঙালি। সেই বাঙালি জাতি যে আসো কতখানি লক্ষ্মী এবং কতখানি জাতের, তার কলুষ চেহারা কিন্তু মাঝে মাঝে সামনে প্রকাশ হয়ে যায়। তো এটা বিচ্ছিন্নভাবে আমরা দেখি ঠিকই বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে, কিন্তু আজকে সরাসরি এমন একটা গল্প শুনছি, অস্বাভাবিক একটা গল্প। এবং গল্পের যারা এখন এই মুহূর্তে জয়েন করেছে তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, শম্পা 17 বছর 2 মাস যখন বয়স, তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যায় পলিটিক্যাল একটা দ্বন্দ্বের কারণে। তারপর 17 বছর 7-8 মাস বা 18 বছর বয়সে তার বৈবাহিক সম্পর্কে সে জড়িয়ে পড়ে। এমন একজনকে বিয়ে করে সে। এটা হয় কেন যে একটা মেয়ে যখন খুব বেশি অসহায় হয়ে পড়ে বাবা চলে যাওয়ার পর, যেটা আমরা টিপিক্যালি বলি যে মাথার উপরে ছাদ না থাকে, তখন ছাদনা টাইপের প্রোডাক্টও আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয়। অর্থাৎ ভাসমান একটা জাহাজের পর একটা খড়কুটাকেও তখন জাহাজ মনে হয়। তো ওই ছেলেটা তার বাবার আন্ডারে জব করতো, ইনফ্যাক্ট এক রকমের কাজ করতো বা হুকুম টুকুম শুনতো, আমার ওর কথা শুনে যেটা মনে হয়েছে। তো ওই ছেলে যখন বারবার তাকে অ্যাপ্রোচ করে প্রেমের জন্য বা বিয়ের জন্য, তখন মেয়েটি রাজি হয়ে যায়। তারপর তুমি কাঁদতেছো, মামার শাশুড়ি বললো যে সাবধানে থাকিস। তারপরের দিন আমার শ্বশুর ঢাকা যাবে। তো আমার ছোট ননদ ঢাকায় থাকে। তো ওনার আসার কথা সকালে গেছে, ওনার কাজ ছিল, ওনার আসার কথা বিকেল রাত্র হয়ে যাবে আস্তে আস্তে। তো আমার শরীরটা একটু বাংলাদেশি। তারপর শরীরটা আমার একটু অসুস্থ। তো আমি শুয়ে আছি আমার শাশুড়ির খাটে কিনারে। তো দুপুর টাইমে আমার শ্বশুর এসে পড়ে। আমার শাশুড়ি গোসল করতে গেছে, গরমের ঠান্ডার দিন একটু। তো বুড়া ভাম সবসময় ধান্দাতি থাকে না যে কখন বাড়ি ফাঁকা হয়। হ্যাঁ, শাশুড়ি গেছে গোসল করতে, আর ওই সময় উনি বাসায় হাজির। তো আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না উনি আসবে, তাহলে তো ওনার ঘরে শোয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার মতো ঘুমিয়ে আছো? হ্যাঁ, আমি পুরোপুরি ঘুম। তো আমার শ্বশুর এসে, আমার দরজা যেমন এরকম ভিড়ানো ছিল, দরজা, আমার গ্রামের বাড়ি তো টিন শেটের ঘর হয়, তো দরজা যে খিলটা থাকে ওটা আমি আটকাই নাই, কারণ আমার শাশুড়ি তো আসবে। তুমি তো জানো যে তুমি আর তোমার শাশুড়ি আছো বাসায়, শ্বশুর তো বাসাতেই নাই। হ্যাঁ হ্যাঁ। সো ওই চিন্তা করে তুমি তোমার মতো ঘুমিয়ে আছো, দরজা খিল লাগানোর প্রশ্নই আসে না। শাশুড়ি গেছে গোসল করতে, এবার শ্বশুর ঢুকে গেছে। শ্বশুর দরজা খুলে ঢুকে আবার ঠিক যেভাবে ভিড়ানো ছিল ঠিক ওইভাবে ভিড়িয়ে আমার তলপেটে এই জায়গার মধ্যে একটা চাপ দেয় হাত দিয়ে। চাপ দেয়, পরে আমি লাফ দিয়ে উঠে পড়ি। ওঠার পর আমি বললাম যে কি করলেন আপনি, এটা আপনার শরীরে হাত দিলেন কেন? তো বললো যে তোমাকে আমি বলছি না। আমাকে আপনি বলছেন, আপনি কি বলছেন, আপনাকে তো আমাকে তো বুঝাই বলেন নাই, আর যেটা বুঝাই বলছেন সেটার অর্থ কি এটা? এ কথা বলে আমি ওনার ঘর থেকে বের হয়ে আসি, আমার ঘরে চলে যাই। তো দরজা আটকানো অবস্থায় আমি গেট আটকে ঘরে শুয়ে থাকি। ওখানে খুব কান্নাকাটি করি, তো কেউ বলতে পারি না, ভয় লাগে। তো আমার মামি শাশুড়ি আগের দিন আমাকে সাবধান করে বিকেলবেলা যে সাবধানে থাকিস। তখন মনে মনে ভাবলাম যে এই বেটাকে মানে লুচ্চা হিসেবে চিনে জানে সবাই। অবশ্যই আমি এজন্য মামি শাশুড়ি ইঙ্গিত করেছিল যে সাবধানে থাকিস। তারপর তখন এটা বোঝার পর আমার মামি শাশুড়ি তো পাশের বাড়ি, উনি আমার দেখে, আমি দৌড় দিয়ে আমাদের ঘরে চলে যাই। তো আমাদের দরজা থেকে পুরোপুরি দেখা যায় আমার শাশুড়ি ঘরের দরজা থেকে। তো উনি দেখছে আমি দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ার পর আমি আমার ঘর জায়গায় গেট আটকাই দিই। তো তখন দুপুর 2:30 বাজে। আমার শাশুড়ি গোসল করে আয়েশা আমাকে ডাকে, আয় শম্পা গেট খুলো। কি হয়েছে, তুমি এই ঘরে কেন? ওই ঘরে না শুয়েছিলা, গেট খুলো। তারপর আমি বললাম যে না, এখন খুললাম না, আপনি এখান থেকে যান, এখন খোলা যাবে না দরজা। আমি যেমন খারাপ ব্যবহার করে বলছি কথাটা, যেখান থেকে যান আপনি, এখন গেট খোলা যাবে না। এই কথা বলার পর উনি খুব রাগ করছে যে আমি ওইভাবে ওনার সাথে কথা বলছি, যে উনি তো জানে না কি জন্য আমি খারাপ ব্যবহার করছি। উনি ঘরে ঢুকে দেখে ওনার ঘর ছিটকেটে আটকানো, আমার শ্বশুর বের হয়ে গেছে হয়তো। তো
3টা বাজে, তখন আমি ঘর থেকে বের হয়ে আমাদের পাশের বাসার মোবাইল থেকে আমি ফোন দিই আমার মায়ের নাম্বারে, যে মা তো ঢাকাই থাকে, বললাম যে তুমি এখনই আসো, না আসলে আমি গলায় দড়ি দেবো। তারপরে মা ওই ঢাকা থেকে বাসায় যেতে, আমাদের বাড়িতে যেতে যেতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর মা আমার শাশুড়ির কাছে কিছু না বলে আমাকেই বলে যে কি হয়েছে, তোর কি সমস্যা, কি তুই তো, তোর তো এমন করার কথা না, তুই গলায় দড়ি দিবি, কেউ কিছু করলে তুই বলস যে এই এগুলা কি, এগুলো কি করা ভালো, ওই আত্মহত্যা করার চেয়ে নিজে ঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, তুই এগুলো কি বলতেছিস আমাকে। তো আমি বললাম যে মা, আমার যদি এখন ঢাকা নিয়ে না যাও, আমি সত্যি গলায় দড়ি দিব। তো আমাকে বাট তুমি বলতে পারছো না যে আসলে রিজন না 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 তারপর আমাকে ঢাকায় যখন নিয়ে আসে, তো আমার শাশুড়ি আমার মাকে বললো যে কি হয়েছে আপা, আপনার মেয়ে এমন করতেছে কেন। মা বললো যে হয়তো শরীরটা ভালো লাগতেছে না, আপা আমি নিয়ে যাই ওরে। তো আমাকে নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসার পর বাসের মধ্যে বসা আমার হাজব্যান্ড ফোন দেয়, আমি কথা বলিনি, ফোন কেটে দিছি। ফোন কেটে দেওয়ার পর আর কথা বলিনি। তখন আমাদের মার বাসায় আমি যাওয়ার পর রাত্র 9টা 10টার দিকে ফোন দেয়। ও আমাকে ফোন দিয়ে আমার মার নাম্বার ফোন দেয় যে শম্পা এমন কেন করতেছে, কারণটা কি। আম্মা বললো যে ওকে জিজ্ঞেস করো বাবা, আমার তো এগুলো জানা নেই। তো তখনও আমার কাছে কিছু বলিনি। তো আমার ঘরে শুয়ে আছি আমি, তো ওকে বললাম যে আপনি তোমাকে একটা কথা বলছিলেন বিদেশে বাইরে যাওয়ার সময়, যখন যায় তখন। হ্যাঁ, বলতেছে যে তোমাকে আমি যেভাবে রেখে গেছি তুমি এভাবেই থেকো। আমি যদি এখন একটা কথা বলি, আপনি কি বিশ্বাস করবেন? আমার প্রতি কি আপনার বিশ্বাস আছে? উনি বললো যে হ্যাঁ আছে, বলো। আমি বললাম যে আপনার বাবা আমাকে অফার করছে। বলছো এই কথা? হ্যাঁ, ডাইরেক্ট এভাবে বলছি আমি, যে আপনার বাবা আমাকে অফার করছে। ও বলতেছে যে কি অফার করছে আমার বাবা তোমাকে? আপনি যেমন বলছেন আমাকে কারোর সাথে সম্পর্ক জড়াতেন, আপনার বাবা সেই সম্পর্কটাই আমার সাথে করতে চায়। এ কথা বলে আমি ফোনটা কেটে দিছি। কেটে দেওয়ার পরও আবার ফোন করছে, প্রায় 8-10 বার মতো ফোন করছে। আবার ফোন করার পর অনেকবার ফোন করার পরে আমি ধরি ফোনটা আবার। তা আমি যখন কান্না করতেছি, ফোনের ওর সাথে কথা বলতেছি, চোখ দিয়ে আমার পানিও পড়তেছে, কান্না করতেছে, বুঝতেছে। ও বলে কি হয়েছে বলো তোমাকে ঘটনা। তো আমি এই 3 দিন যে কথাগুলো বলছি আমি বলছি, 2 দিন যা বলছে সব ডিটেল বলে দিলে? হ্যাঁ হ্যাঁ, ওকে বলে দিলাম। বলে দেওয়ার পর 3 দিনের দিন আপনার বাবা আমাকে শরীরে হাত দিয়েছে? হ্যাঁ, শরীরে হাত দিচ্ছে। তো আমার কি বোঝার বাকি আছে? তারপরে ছেলে কি বললো? আমার মা শুনতেছে পাশে। আমার আম্মা এই কথা শুনে আমাকে তুমি তো তোমার মাকে তো এর আগে বলোনি? না না, ওর সাথে ফোনে কথা বলতে গিয়ে তখন তোমার মাও শুনে ফেললো যে তার মেয়ের সাথে কি হয়েছে। আর ছেলেটা কি বললো এটা শোনার পর? যে তার ও যেমন প্রায় 5-6 মিনিটের মতো কোনো কথাই বলেনি আমার সাথে, লাইনে ঠিকই, কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না। না না। ও আমাকে বলতেছে দেখো, আমি তোমাকে যে কথা বলছি যে তুমি তোমার কারোর সাথে সম্পর্ক জড়াও না, তো এখন তোমাকে যে আমি কিছু বলবো আমার কাছে উত্তর নেই। তা ঠিক আছে থাকো, এবার সেই থাকো, দেশে আমার বাড়িতে যাওয়া দরকার নেই। তা আমি যখন আসবো প্রবাস জীবনে ওই ছেলেটার সিচুয়েশনটা কি হতে পারে ওই সময়? না আমি কিছু বলতে পারবো না, আমি কিছু করতে বিশ্বাস যদি না করে একরকম ব্যাপার, আর যদি বিশ্বাস করে তার কেমন লাগতে পারার কথা ওই সময়টাতে, যেখানে বিদেশ বিভুয়ে কেউ তাকে চিনে না জানে না, এমন একটা জায়গাতে বহু কষ্ট করে থাকতে হয় এদেরকে। এসব ফ্যামিলি ট্র্যাজেডি শোনার পর থেকে কেমন লাগবার কথা যে নিজের বউকে তার নিজের আপন বাপ তার শরীরে হাত দিচ্ছে তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করবার জন্য। তারপর ওকে বলার পর ও বললো থাকো, বাড়িতেই থাকো, এই বাড়িতেই থাকো। তার ওই বাড়ি তো নিরাপদ না? না। বাহ, তোমার এখন যাওয়া লাগবে না। তো আমার বাসায় আমি রইলাম। তো জানুয়ারি মাসে আমার বাসায় আমি যাই, তখন জানুয়ারি মাস চলে। তো 4-5 মাস ভালোই যায় আমার বাড়িতে। 6 মাসের পর দেখি ওর কথার ধরন আবার চেঞ্জ। তুমি আমার বাসায় যাও। কেন যাব? ও বললো যে বাসায় এখন থেকে বাড়িতেই থাকতে হবে, তুমি যদি ঠিক থাকো তাহলে সব ঠিক। তারপরে সামাও বাড়ি থেকে ম্যানেজ করে ফেলেছে। হ্যাঁ, তাই তো হবে, কারণ দিন শেষে তো ওদেরই তো ছেলে মেয়েরা। তারপরে
আগস্ট মাসের দিকে ও আমাকে বলতেছে যে তুমি আমার বাড়িতে যদি না যাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। তো আমি বললাম যে কি সম্পর্ক রাখা সম্ভব না, কি বলতেছেন আপনি? ও বললো যে যদি বাড়িতে না যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। তুমি জানো না যে কিভাবে ম্যানেজ করলো বাড়ির লোককে? না না, আচ্ছা, ওর মধ্যে আর আমার শ্বশুর বাড়ির সাথে কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। প্রবাস থেকে দেখছি এমনটা জানিয়েছে আলম। তোদের নিয়ে আমার বড় টেনশন রে আলম। আলম বলতে মনে পড়েছে তোদেরকে আলম ধরনের মানুষজনকে কেন বেছে নিতে হবে কষ্টে থাকা মানুষগুলোর রিপ্রেজেন্টেশনের জন্য? আমাদের কষ্টের পরিমাণ, আমার বাবা মা কখনো এত বেশি গরিব ছিল না, আমি চানাচুরি বিক্রিও করিনি, কেবলের বিজনেসও করা লাগেনি, কিন্তু তারপরও 18-20 বছরতে এই একই কাজ করে এসেছি। খেটে খাওয়া, পিছিয়ে পড়া, দুঃখী মানুষজনকে রিপ্রেজেন্ট করেছি। আমার মতো বহু মানুষ আছে, কিন্তু যদি মনে হয় যোগ্যতর যারা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে বেছে নাও। আমি কোনোভাবে বিশ্বাস করি না, যেহেতু কথাটার নাম শুনে কথাগুলো মনে পড়লো, কোনোভাবে বিশ্বাস করি না যে পিছিয়ে পড়া, কষ্টে থাকা, বৈষম্যে শিকার হওয়া মানুষজনের জন্য রিপ্রেজেন্টের জন্য ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে এমন কোনো মানুষকেই প্রতিনিধি হিসাবে নির্বাচন করতে হবে, যার চানাচুর বিক্রি করার হিস্ট্রি থাকতে হবে, যার ডিশের বিজনেস করার হিস্ট্রি থাকতে হবে। সো আলমের কথা দেখে ওটা মাথায় ক্লিক করলো যে বিদেশ থেকে বলছি যে প্রবাস জীবনে থাকা মানুষগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইরাক থেকে ফয়েজও আছে আমাদের সঙ্গে, অনেক বাইরের মানুষজন আছে। এনিওয়ে, তারপর আমাকে বললো যে যদি বাড়িতে না যাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপরে আগস্ট মাসের 14 তারিখে, এই এতদিন খুব খারাপ ব্যবহার করে, তো 14 তারিখে ডিসিশন নিয়ে যে ওর সাথে আর আমি সম্পর্ক রাখবো না। তারপর আমি যেখানে আমার বিয়ে হয় সেখানে আমি যাই, যে ওকে একতরফা ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পর ও ডিসেম্বরে জানতে চেষ্টা করলাম না যে কি কারণে এই ছেলেটি জানে যে তার বাপ তার ছেলের বউয়ের শরীরে হাত দিচ্ছে, তারপরও 5 মাস তো সে বুঝতে পারছে বিষয়টা, 5 মাস পরে কেন তারপর প্রেশারাইজ করতেছে বাড়িতে যাওয়ার জন্য, জানবার চেষ্টা করলো না? তবে এটাও ঠিক যে এমন ভাবে সে তার বাবা মাকে ভালোবাসে বা শ্রদ্ধা করে। বাঙালি তো এটা একটা খাসিয়ত না, যে অবস্থায় থাকুক কখনোই খারাপ বাবা খারাপ মা হয় না। হুমায়ুন আহমেদ কি চমৎকার একটা কথা বলেছিল যে খারাপ মানুষ হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে বাঙালি জাতির মধ্যে একটাও খারাপ বাবা আর খারাপ মা পাবা না, একদম না, সব বাবা মাই ভালো, কিন্তু মানুষ খারাপ হতে পারে। তো এই ছেলেটার কতখানি ভালো, ওই অর্থে ভালো বলছি যে সে বলছে যে আমার মন তখনই পাবা যদি তুমি আমার বাবা মার মন পাও। এবং সেই ছেলেটি যখন জানে যে তার বাবাই তার ছেলের বউয়ের শরীরে হাত দিয়েছে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য, তখন ছেলেটার বুক ভেঙে যায় সামহাও। ওই পরবর্তীতে এই বুড়া দামড়া ভাম, ওটা বললে তো আমার নিজের দিকে আঙ্গুল পয়েন্ট হয়, আমিও তার এক বুড়া, তো এই বুড়া দামড়া ভাম, এই ভাম যখন সামহাও ম্যানেজ করে ফেলে, রাইট, ম্যানেজ করে ফেলে। কারণ যে ছেলেটা এত বেশি বাবার প্রশ্নে মায়ের প্রশ্নে পাগল, ওকে ম্যানেজ করা তো কোনো কঠিন ব্যাপার না। হয়তো কিরা কসম কাটে বা কিছু একটা করে, বলে যে না ও ওরকম না, আসলে আমার এই বাড়ি থেকে যাওয়ার জন্য এই পাঁইতারা করেছে, ওর হয়তো অন্য কোনো সম্পর্ক, মিথ্যে কথা বলেছে, হ্যাঁ অন্য কোনো সম্পর্কে হয়তো জড়িয়ে যাওয়ার জন্য এখানে থেকে দেখলো হচ্ছে না, তাই বাহানা দিয়ে অন্য জায়গায় গেছে, এসব বলে হয়তো কনভিন্স করছে। আর ছেলে তো কোরিয়াতেই আছে, রাইট? তারপরে ওকে আমি একতরফা ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পর স্বাভাবিক, কারণ তুমি ওখানে গেলেই তুমি ওরকম আক্রমণের শিকার হবা, তখন বাধ্য হয়ে তুমি সিদ্ধান্ত নাও যে ওর কাছ থেকে, ওই বাড়িতে যেহেতু না গেলেও মানবেই না, সো ডিভোর্স দিয়ে দাও। তারপর অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছে আস্তে আস্তে। ডিভোর্স দেওয়ার পর ও আমাকে ফোন অনেকদিন দেয় না, ফোন তা আমিও ফোন দিই না বা মিস কলও দিই না, দরকার কি, এখন তার আমার স্বামী না, আমিও মনে করি। ওকে, তো কাজী অফিস থেকে আমাকে বলে দেয় যে 3 মাসের মধ্যে যদি আপনারা একসাথে হতে পারবেন, না হলে অটোমেটিক সেপারেটেড হয়ে যাবে। হ্যাঁ, 3 মাসের মধ্যে বললো যে 3 মাসের। ও কি করলো, আগস্ট মাসের 14 তারিখে আমার ডিভোর্স হলো, ও অক্টোবরে 28 তারিখে দেশে আসে, এসে আমাদের বাড়িতে ওঠে। এখন আমার হাতে পায়ে ধরে মাপ চায়। তুমি আমাকে মাফ, ডিভোর্সের একটা एग्जांपल দিয়ে দিই ফাঁকে। গত 3 বছরে 18,000, 20,000, 22,000 এইরকম পরিমাণ ডিভোর্স হচ্ছে, প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে বাংলাদেশ। ঢাকার কথা বলতেছি, অনলি ঢাকা।
গড়ে ব্যাক টু ব্যাক ইন লাস্ট 3 ইয়ার্স গড়ে 19,000 20,000 করে ডিভোর্স হচ্ছে, প্রতি 40 মিনিট একটা করে সংসার ভেঙে যাচ্ছে। যে প্রোগ্রাম করতেছে আমরা 1.5 ঘন্টা, এর মধ্যে 3টা সংসার ভেঙে গেছে। বুঝতে পারছিস অবস্থা? এবং বেশিরভাগ ক্ষেত্রে 3 মাসের যে সেপারেশন পিরিয়ড, এটা তো কর্পোরেশনের মাধ্যমে হয়। যদি ঢাকার কথা বলি, ঢাকা নর্থ এবং ঢাকা সাউথ, এই কর্পোরেশনের মাধ্যমে এখানে একটা কিন্তু রিলেশনশিপ অফিসার থাকে যার কাছে এটা জমা পড়ে। তাদের দায়িত্ব থাকে সেটাকে আবার ব্রিজ আপ করার, যদি সম্পর্কটা করা যায় কিনা। রেশিও খুবই কম, মানে ধর 100টা যদি সাবমিটেড হয় 99% হচ্ছে ডিভোর্স হয়ে যায়, 1%ও রিবিল্ড হয় না, সম্পর্কটা আবার নতুন করে তৈরি হয় না। যেটা বলছে যে 3 মাসের মধ্যে যদি আপনাদের সহাবস্থান হয়তো হলো, না হলে ডিভোর্স হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়। আর একটা মেসেজ হচ্ছে 10 জনের মধ্যে 7 জনই হচ্ছে মেয়ে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। এটা হচ্ছে একদম কারেন্ট ডাটা। ওকে, তারপর ডিভোর্স কি সেপারেটেড ফাইনালি হয়ে গেল, কিন্তু ছেলে চলে আসছে যে তোমার বাড়িতে এসে তোমার পা ধরছে যে তুমি আমাকে মেনে নাও। হ্যাঁ, 2 মাস পরে, 3 মাস হয়নি, 2 মাস 14 দিন পরে বসে পড়ে। ওকে, 2 মাস 10 দিন না 14 দিন পর আসে। আসার পর ও হাতে পায়ে ধরে মাপ চায় যে চলো, আর এমন হবে না, আমার বাবা যাই করছে আমি থাক অবস্থাতে। স্বীকার করছে তাহলে ছেলেটা? হ্যাঁ, এর আগে নাকি ওর বাবার বিচার হয়, এরকম অবস্থা। ও, এরকম এক্সাম্পল আগেও ছিল? হ্যাঁ। ভাগ্যিস ছিল এর জন্য স্বীকার করছে, না হলে হয়তো স্বীকারও করতো না। পঞ্চায়েতে বিচার হয়, জুতোর বাড়ি খায়। ও, জুতোর বাড়ি খাওয়ার অভ্যাস আছে শালা বুড়া। আচ্ছা আচ্ছা, যে কারণে মামা শাশুড়ি বলছিল যে ওর সম্বন্ধে সাবধানে থাকো ওর ব্যাপারে। তো ছেলে তো জানে এটা, ওই কারণেই মানছে, না হলে হয়তো ভাবতো যে তোমারই খোট আছে কোনো। তারপরে ও আমাকে নিয়ে আসে। তো আমার আম্মা কি করে, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে নিয়ে কসম কাটায় যে তো যদি তুই না যাস তুই তোর মরা বাবার কসম লাগে, তুই যা। যেহেতু স্টোরিটা শেয়ার খুব জরুরি, আমার জন্য না, প্রোগ্রামের জন্য না, চ্যানেলের জন্য না হলেও মানুষের জন্য জরুরি। সো প্লিজ শেয়ার করো, সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেয়, স্টোরিটা যাক সবার কাছে। দাম্মাম থেকে টেক্সট করেছো, ওর নাম হচ্ছে মোহাম্মদ মাসুম, আচ্ছা, সৌদি আরবিয়া দাম্মাম থেকে। এই দিনের বুঝ না থাকার জন্য এরকম হয়, এটা হচ্ছে এই বুড়োর জন্য হয়তো প্রযোজ্য। মাথার উপরে বটগাছটা না থাকলে এসব সমস্যা হবেই, ব্যাপার না এগুলো, সামনের দিকে এগিয়ে যেমনটা জেনেছো আবির। ওকে, তারপরে ও আসে, আমার আম্মা আমাকে কসম দেয় আমার আব্বার যে তোমার বাবার কসম লাগে, তুমি যাও। যেহেতু আসছো, যেহেতু বুঝতে পারছে আমরা মানিনি তোমার বিয়ে হয়েছে, তারপর তুই ওর সাথে চলে গেছো। দেখি গেলে তো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই বাড়িতে আর কি হুজুর ডেকে আবার ফিরে কলমা পড়ায়। তো আমি বলছি কলমা, বাটপাড়ের দিকে চোখ পড়লো তো কিভাবে তাকালে বাটপাড়ের দিকে? তা আমি মানিনি, যাইতে চাইনি ওর সাথে। আমার মা জোর করে পাঠায়, ওর মা আসে, ওর মামাতো ভাই প্লাস ওর বোন জামাই আসে, এসে আমাকে নিয়ে যায়, ওর বাসায় যাই। তো আসার পর 2 মাস পরই আমার ছেলে পেটে আসছে। তো আমার ছেলেটা পেটে আসার পরই ওর যেমন ওর ব্যবহার দিনে দিনে খুব খারাপ হইতেছে। ও আমাকে মারধর করে, বাচ্চা পেটেই, ওই অবস্থায় আমাকে মারে। ওর আম্মার অপারেশন হয়, আমার বাচ্চা যখন পেটে 4 মাস, তখন ওর আম্মার হার্নিয়া অপারেশন হয়। ওর আম্মা ন্যাশনাল হসপিটালে 1.5 মাস ভর্তি ছিল একটানা। তা আমি সাথেই ছিলাম 1 মাস 1.5 মাস একটানা সাথেই। আমার কোনো ননদ আসে না হসপিটালে, আমি হসপিটালে থাকি, ও চলে যায়, আমি হসপিটালেই থাকি ওর আম্মার সাথে 1.5 মাস। তো আমার বাচ্চা যখন 4 মাস বয়স পেটে আমার, তখন ভর্তি হই। 5.5 মাসের সময় আমি হসপিটাল থেকে আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে যাই। তো আমার আস্তে আস্তে শরীর ভালো লাগে না, বাচ্চা পেটে শরীরটা ভার লাগে। তো একটা কাজের মানুষও রাখে না, সবকিছুই আমার করতে হইতো। তো বাচ্চাটা হওয়ার সময় আসে, কোনো কাজের মানুষ নেই, সব আমি করি। চাপ কল, টিউবওয়েল কল, তো চাপ চেপে চেপে পানি একদম শেষের দিকে যাচ্ছে, ভর আমার খুব কষ্ট হয়। তো কাজকর্ম করি, কাজকর্ম করার পর তো 8 মাস পার হয়ে যায়। পরে আমি আমার আমাকে ফোন দিই যে মা, এবার আমাকে একটু নিয়ে যাও তোমার বাড়িতে, আমার বাচ্চাটা ওইখানেই হোক, তুমি তো চাও যে ওইখানে হোক, তাহলে আমাকে নিয়ে যাও। তারপর আমার আম্মা ফোন দিল আমার হাজবেন্ডের কাছে, যে আমার মা বললো বাবা একটু দিয়ে যাও ওরে। পরে আমার আম্মা কাছে আমাকে দিয়ে আসে, যেদিন বলে তার 5-6 দিন পর দিয়ে আসার পর আমার বাচ্চা ওখানেই হয় আমার মার কাছে। বাচ্চা হয়ে যাওয়ার পর 4 মাস বাচ্চার বয়স, আমার আবার 2 মাসের বাচ্চা পেটে। আমি বলতে পারি না, জানিও না। তো
আমার খারাপ লাগে, এটা বুঝি যে আমার বমি বমি লাগে, তো আমি মনে করছি জন্ডিস হয়েছে। তো বাচ্চা হওয়ার পর যে ডাক্তার দেখাইছি, গাইনি মহিলা, উনি ডাক্তার বলছে যে বাচ্চা বুকের দুধ খাওয়া অবস্থায় তোমার বাচ্চা পেটে আসবে না, অসুবিধা নেই, ভয় পেও না। তো যাই হোক, আমার বাচ্চা হওয়ার 4 মাসের সময় আমার আরেকটা বাচ্চা পেটে 2 মাস হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো আমার সাথে অনেক ঝগড়া, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া, আমার হাজবেন্ড খুব বকাবকি করে, মারামারি করে, খুব মারে। কেন? মারে কিছু হইলেই, যেমন আমাকে মারে। ওই যখন আমার শ্বশুর ঘটনা ঘটলো, আমাকে যে নিয়ে আসলো, ওর পরেই আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় মারছে। কি একটু কথা বললি আমার মারে, যদি বলি যে কেন এমন করেন, কেন একটু চিল্লে বললি আমাকে থাপ্পড় মারে, খুশি মারে, খুব মারে আমাকে। তারপরে আমি কোনো উত্তর করতে পারি না, ওর সাথে কথা বলতে পারি না, মারে কেন, মারবে, আমার মার খেতে হবে। তো আমার ধাক্কা মেরে ফেলে দেয়। এই কারণে 10টার মধ্যে 7টাই সেপারেশন অ্যাপ্লিকেশন করে মেয়েরা, এটাই কারণ। এখনো কিন্তু এই পরিস্থিতি চলতেছে গোটা বাংলাদেশ। তারপর আমাকে মারে, ধাক্কা মেরে ফেলে দেয়। আমাদের যে পাটার পুতো বলে না, শিল পুতা, এই পুতাটা ফিকে মারে পেটের মধ্যে। তো খুব জোরে বাড়ি লাগে। বাড়ি লাগার পর বাচ্চাটা যে পেটের ভিতর নষ্ট হয়ে যায়, এটা তো আমি বুঝি নাই, কারণ আমি বাচ্চা পেটে আমি জানি না। তারপর আমি পেটে ব্যথা, মাকে ফোন দিলাম, মা আমাকে অনেক মারছে, আমি একটু ঢাকায় আসি, আমার পেটে ব্যথা, তোমার কাছে কয়দিন থাকি। মা বললো যে আসো। তো আমার কাছ থেকে আসলাম ঢাকায়। আসার পর পাটার সিল, ওই যে লোহার, ওইটা লোহা না, পাথরের ওইটা ছুঁড়ে মারে, পেটে লাগে এবং সাথে সাথে মানে বেবি নষ্ট হয়ে যায়। হ্যাঁ 2-3 ঘন্টা পর থেকে আমার পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়। দেন ব্লিডিং, মানে মিসক্যারেজ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ব্লিডিং হয়নি। আচ্ছা, হয়নি। পরে আমি মার কাছে আসি, পরে আমার প্রচন্ড ব্যথা পেটে। তো 3 দিন পর আমার আম্মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, গানি ডাক্তারের কাছে। এত ব্যথা টিকতে পারি না। পরে ডাক্তার বলে যে আপনার মেয়ের তো বাচ্চা পেটে। মাহবুব রহমান বলেছে যে সৌদি থেকে শুনছি গুরু, এখনো বিয়ে করিনি, এই কারণে হয়তো বউ রেখে আসলে এমন হতেই পারে, একেবারে বিয়ে করে বউ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরাও তাই চাই। আর একটা শেষ কথা এটি যে অ্যাটলিস্ট যেখানেই বিয়ে করা, মানে যেখানেই থাকো, অন্তত 3 থেকে 4 মাস বা 5 মাস পরে আসা যায়, এই ধরনের প্রবাবিলিটি তৈরি যখন হবে, ইকোনমিক সক্ষমতা যখন তৈরি হবে, তখনই বৈবাহিক সম্পর্কে যাওয়া উচিত হবে। তার মানে এই না যে সবাই হাত পা গুটিয়ে সবাই দেশের মধ্যে থেকে যাব, আমরা প্রবাস জীবনে যাব না, আমরা স্ট্রাগল করব না, তাহলে দেশটার কি হবে, সমাজের কি হবে, পরিবারের কি হবে। আমরা অবশ্যই করব, কিন্তু সায়েন্স বলতেছে যে অ্যাটলিস্ট একটা মেয়ের সাথে যে আমরা বৈবাহিক সম্পর্কের মধ্যে থাকি, এবং প্রথম যখন আমরা বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে যাই, পারতপক্ষে চেষ্টা করবো অ্যাটলিস্ট 3 মান্থস, সর্বোচ্চ 6 মান্থস, এর বেশি যেন গ্যাপ না পড়ে একবার আসা থেকে আরেকবার যাওয়া পর্যন্ত। সো এইটা মাথায় রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তারপরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, ডাক্তার বলে। তো মা বললো যে ওর তো ব্লিডিং হয়নি। তারপর বললো না, রক্ত চাকাটা ছিল ওটা ছাকড়া হয়ে গেছে। পরে আমাকে ওটা বলছে, মা বলছে তাহলে ডিএনসি করে ফেলেন। তো উনি বললো না, ডিএনসি করা যাবে না, এটা সময় নিয়ে করতে হবে, ডিএনসি করতে গেলে অনেক কষ্ট হবে, পরে ওর মারা যাওয়ার চান্স আছে। তো আমাকে 3 দিনে ওইটা করে, বাচ্চাটা রক্ত চাকা ভেঙে যায়, ছাকড়া হয়ে যায়, ওগুলো পরিষ্কার করতে 3 দিন লাগে। তারপরে আমার মা জানায় যে যা করছো ভালোই করছো, তোমাকে তো আমার মানিয়ে নেই যে তোমার কাছে দিব, তো যা করতেছে ভালোই করতেছে, সবই তো শুনতেছে, তো থাক আমার মেয়ে আমার কাছে, যদি ভালো হও নিলে নিতে পারো, না নিলে আমার কাছে থাক, আমার নাতি আছে, নাতিকে আমি দেখবো, আমার মেয়ে যা করার করে খাবে, অসুবিধা নেই। তো ওগুলো শুনে আরো রাগ করে। তো আমার মার কাছে থাকি, 3-4 মাস করে থাকি, আবার আসে আবার মাপ চাই আবার নিয়ে যায়। মাপ চাওয়াটা কমন, মাপ চাই নিয়ে যায়। কুরিয়ার ব্যাগ যায়নি? না, আর যায় নাই। পরে ওর বাসায় নিয়ে যায়, কতদিন পর এরকম মারে আর মাপ চায়। ওর আসে আমার বাসায়, মাপ চায় আবার নিয়ে যায়, 3-4 মাস পর এরকম হয়। তারপরে হঠাৎ একদিন খুব মারে পরে আমি বলি যে তোর নামে এবার মামলা দিব, আমি তোর জেল খাটাবো দাঁড়া। এ কথা যদি বলতে পারি, ও আমাকে দইয়ের পাতিল আছে না বড় বড়, ঠিক এত বড় বড় দইয়ের পাতিল দিয়ে আমার এই পায়ের মধ্যে বাড়ি দেয়, পাটা ভাঙ্গা যায়। পাটা ভাঙ্গা যাওয়ার পর আমাকে, আমি প্রতিবাদ করি, এমন না যে প্রতিবাদ করি না, একেবারে যে কিছু বলি না তা না, প্রতিবাদ করি, কারণ ও যেগুলো করে সহ্য করতে পারি না।
তো আমার শ্বশুরও মারছে সেদিন, আমার শাশুড়িও মারছে, ও মারছে। নির্লজ্জ বেহায়া বুড়া ভাম লুচ্চা, ও গায়ে হাত তোলে। হ্যাঁ, মারে আমাকে অনেক। এই বুড়ার বাচ্চা বুড়া কি পরে আর চান্স নিয়েছিল এরকম? না, তাকায় থাকতো, কিন্তু ওরকম কিছু আর ওনার ছেলে থাকার পর আর। তারপর পরে আমাকে অনেক মারে, মারা যাওয়ার অনেক মারে, মারার পর আমার বাড়িতে চলে যাই, পা ভেঙে ফেলে, আমার পা ভেঙে ফেলার পর আমি বাসায় ফেলায় রাখছে, আমাকে নেয় না ডাক্তারের কাছে। তো এখন দেখি আমার পা ফুলে এমন হয়ে যেতেছে। পরে আমি নিজে পা শাস্ত্রীতে যাই ডাক্তারের কাছে। আমার ফুপু চাকরি করতো, এক ফুপু, ওই হসপিটালে যাই, আমাদের গ্রামে। ও কিন্তু একটা রাখাল, মানে একটা কাজের ছেলে বাড়ির, বাপের হুকুম হাকাম শুনতো বাবার জীবদ্দশায়। এই জন্য না, এই যে আজকেও একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, ধর একটা বাচ্চার সামনে বসা, 4-5-6 বছর হবে খুব বেশি হলে মনে হয়। আমি বাচ্চা ছেলে দেখলে এমন কথা মনে হয়, বুঝি কিরে বোঝাই পানি বোতলটা দাও, খালি গায়ে একটা প্যান্ট পরে এরকম করে দাঁড়ায় আছে। আমি বলছি পানির বোতল নিবি? আচ্ছা নে, 10টা টাকা নেই। না, আমি বললাম যে নাস্তা কর, তো যে নাস্তা করবো না, তাহলে টাকা নেই। আবার কিছুক্ষণ পর আমাকে পাঠাই দিছে, ওই তুমি না নাস্তা করতে বললা, নাস্তা করাও। আসলে পেটে ক্ষুধা, ওর মায়ে হয়তো দূরে আছে, বলে দিয়েছে টাকা নিবি, যে টাকা দিয়ে হয়তো বাড়ির লোকজন একসাথে খাবে। এর জন্য ওই বাচ্চা বয়সে ওকে এটা বুঝতে হচ্ছে বাধ্য হয়ে, পেটের ক্ষুধাকে চাপা দিয়ে বলতেছে যে আমাকে টাকায় দাও 10 টাকা। খাইতে কিন্তু লাগে 70-75, ওই হিসাব তো আর ব্রেনে নাই। ওই 10 টাকাটা ইম্পর্টেন্ট, কারণ বাবা মা হয়তো ফাঁকে দাঁড়ানো, ভিক্ষা করার জন্য ওকে রেস্টুরেন্টে গেটে দাঁড় করিয়ে রাখছে। তো আমি বললাম যে কি স্মার্ট হয়ে গেছিস তো, এখনই বললি যে টাকা 10 টাকা হলে হবে, এখন বলছিস খাইতে চাস, তো ক্ষুধা লাগছে, খাইতে দাও। দিয়ে পরোটা এগুলো দেখাইলো। সো তখন আমার মনে হচ্ছিল যে কারণে কথাটা তুললাম, আমি আমার এক ফ্রেন্ডকেও বলছিলাম যে দেখ, আমি কেন অনেক বেশি কষ্ট এবং মায়া লাগে, কারণ আমার কাছে মনে হয় যে আল্লাহ চাইলে যে কোনো সময় আমার আইমানকে এই সিচুয়েশনে ফেলে দিতে পারে। কে যে কখন এই সিচুয়েশন আসবে এটা ভাববার কোনো কারণ নাই। মানে এই যে মেয়েটি, ওর বাবা লঞ্চের ব্যবসা ছিল, প্রভাব প্রতিপত্তি নিয়ে চলতো, পলিটিক্যালি খুব রিকগনাইজড ওই এলাকাতে, যতটুকু অফারে আমি শুনেছি। সো দেখ, ওভারনাইট বাপটা মারা গেল, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল। যে বাড়ির যে কামলা খাটতো চাকর, সেই চাকর ওকে মারছে, চাকরের বাপ মা মারছে, বাপ গায়ে হাত তুলতেছে। উপর থেকে যদি সত্যি দেখার কোনো সিস্টেম থাকে, ওই ভদ্রলোকের তো 1000বার মৃত্যু হবে উপর থেকে দেখার পর, যে আমার এত স্বপ্নের, এত যত্নের কলিজা ছেঁড়া ধন, যার গায়ে হাত তুলতেছে তার ওই চাকর বাকর, ওই ছেলে, আর চাকরের বাপে আবার ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ভাবা যায়? সো এটাই বলতেছিলাম। তখন ওরা বলছে যে না, আপনার ছেলে এত খারাপ অবস্থা যাবে না, ওর নানা নানি, ওর দাদা দাদি যে অবস্থা আছে, চাচা চাচুরা, এত হবে না। কে বলেছে হবে না? আমি ধর বেড়াতে গেলাম কালকেই বাণিজ্য মেলাতে, আমার ছেলে হারায় গেল, আর ফিরে আসলো না। তো 6 মাসের নোটিসে তো কোনো একটা রেস্টুরেন্টের সামনে এভাবে বসে থাকতো, দিয়ে হয়তো এর মতো করেই বলবো যে আমাকে 10 টাকা দাও। সো ইটস ভেরি নর্মাল। তো একে দেখে ওই জিনিসগুলোই মনে পড়তেছে। হ্যাঁ, শেষ করো গল্প। তারপরে আমাকে ওই পা ভেঙে ফেলে বাসায় ফেলে রাখার পর আমি নিজে যাই। আমার ফুফু এক হসপিটাল চাকরি করে, গেছি। ওখানে যাওয়ার পর আমাকে ওই পায়ে কি বলে এটাকে প্লাস্টার করে দিল ডাক্তার দিয়ে, ওখানকার এমবিবিএস ডাক্তার দিয়ে। তো ওখানে আমার ফুপু ফোন দিল, জাহাঙ্গীর যা করছো ভালো করছো, এসে ওকে নিয়ে যাও। তো আসলো আমাকে নিতে, বাসায় নিয়ে ও আমাকে আবার মার শুরু করলো। ও যে ফুপু বলছে দিয়ে একটা কথা। শেষ কোথায় বলো তো? আমরা মারের গল্প শুনতে শুনতে আমরাই ক্লান্ত, তুমি ক্লান্ত হও না? তোমার শরীরে সয় কেমনে? পরে এখানে আবার মারে পরে প্লাস্টারটা ভাঙা ফেলে পায়ে। পরে এই মার খেয়ে আবার শেষে আমার বাবার বাড়ি চলে যাই আমি, আমাদের যে দেশে বাড়িটা, সে বাড়িতে চলে যাই। যাওয়ার পর আমার মা তো ছিল, মা তো ঢাকায় থাকে তখন। তো আমার যে ফুপি চাকরি করতো, ফুপির বাসায় গেলাম। ওই দাদির চাচাতো দাদি, ওই দাদির বাসায় গেলাম। তো উনি আমাকে রাত্রটা রেখে সকালবেলা আমার চাচা ফোন দিল যে সম্পাকে নিয়ে যাও, সম্পার এমন অবস্থা। তো মা বললো যে এমন অবস্থা করছো, তোমরা কিছু বললো না? তারপরে আমার চাচা বললো যে বলছো দেখেই তো আবার ফিরা মাইরা প্লাস্টারটা ভেঙে ফেললো। তো আমার আম্মা আমাকে নিয়ে তারপরে ওই এশিয়ান জেনারেল হাসপাতালে আবার ফিরে প্লাস্টার করে, যেমন পাটা যে ভাঙছে, হাড্ডিটা বাঁকা হয়ে গেছে আবার পরে মারার পর।
আমি অজ্ঞান হয়ে যাই মারার পর, তারপর জ্ঞান আসার পর আমি বাড়িতে চলে যাই। তো মা যখন ঢাকা নিয়ে আসে, নতুন করে প্লাস্টার করে পা আবার, তো 1.5 মাস প্লাস্টার ছিল, ও কোনো যোগাযোগ করে নাই। তারপরে আমার ও আসে 1.5 মাস পর, আসার পরে আমাকে নিয়ে যেতে চায়। তারপর আমার বলছে না, এভাবে দেওয়া যাবে না, আমার দেবর আছে, ওকে আমি ডাক দিব, তুমি থাকো। তারপর আমার ওই চাচা চাকরি করে। এত টর্চার, এত মারধর, বর্তমান অবস্থা কি শম্পা? এখন অবস্থা ওই একই অবস্থায়, এখন অবস্থা আরো বেশি খারাপ। যেমন আমার পা ভেঙে ফেলার পর আমার 2015-তে আবার বাচ্চা পেটে আসে, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কারণ আমার বাচ্চা যখন ওই এর আগের বার যখন মারে বাচ্চাটা নষ্ট করে, তখন ডাক্তার বলছে আপনার বাচ্চার থলি নিচে এসে পড়ছে। তো 2015-তে যখন বাচ্চাটা কনসেপ্ট করে, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। 6 মাসের বাচ্চাটা পেটে মারা যায়। তারপর অপারেশন করে বাচ্চাটা আবার বের করে। তারপরে 18-তে আমাকে একদিন খুব মারে। তো ওর মধ্যেও অন্য মেয়ের সাথে জড়িয়ে যায়, আমাদের পাশের বাড়ির মেয়ে। বলতে মেয়ে নাম রক্তের মধ্যে তো এটা আছে না, বুড়া বয়সের বাপে ধরা খাচ্ছে সমাজে, পঞ্চায়েতের জুতার পিটা খাচ্ছে, তাই না? এটা স্বীকৃত। তারপরে নিজের ছেলের বউয়ের শরীরে হাত দিচ্ছে, তো রক্তে তো এটা আছে, জড়ায় গেছে। এখন বর্তমানে কি অবস্থা তোমার? এখন একই অবস্থা, আমাকে মারধর করে। তুমি কোথায় থাকো এখন? এখন শ্বশুর বাড়িতে আছি, কিন্তু আমি যদি কোনো জায়গায় চাকরি নেই বা আমার বাবার বাড়িতে থাকি, ওই কতদিন পর একবারে যেমন বাসায় যে অত্যাচার করে, যেমন হিংস্র হয়ে যায়, আমার বাড়িতে যাওয়ার পর যেমন ও আমাকে হাত পা ধরে আবার নিয়ে আসে কয়েকদিন পর, যেমন গলে যায় কেমন মতো। এখন কোথায় আছো? এখন মার বাসায় আছি। আবার চলে যাবো তো? হ্যাঁ, এখন ঝগড়া করে আসিনি, কিন্তু এর আগে আমাকে মার বাসায় আসার আগে আমাকে খুব মারছে। মারার পর এখন আমার বাচ্চাটা প্রতিবাদী হয়ে উঠছে। আমার বাচ্চাটা দেখে প্রতিবাদ করে যে আমার মার সাথে তুমি এমন করো কেন। কত বছর? 16 বছর পড়ছে। তাই তো, সময় তো হয়ে গেছে। দ্বিতীয় বাচ্চার বয়স 2 বছর। ডেস্টিনি বড় কঠিন জিনিস। দুইটা কি ছেলে? হ্যাঁ, 2টা ছেলে। আর এখন বর্তমানে হয়েছে, আমি ওকে যে মামলা দিছিলাম 2018-তে মামলা দিছি, তখন আমার বিয়ের পরে পর্যন্ত যাই সম্মান ছিল বিদেশ থেকে বিক্রি করে খাইছে, আমি কোনোদিন দেখিনি। আমার শ্বশুরের কাছেই ছিল। বাই দ্য ওয়ে, ওর বাড়িতে যদি না যাও, তোমার কি 2 বাচ্চা নিয়ে চলার মতো অবস্থা নাই তোমার? তাই না, এই মুহূর্তে নাই। কারণ আমার বাবা যখন ওই যে বললাম লঞ্চ ছিল, তো আমাদের যে প্রতিপক্ষ ছিল, আমাদের লঞ্চটা ওই যে। পড়ালেখা কতদূর করছো শম্পা? আমি 9-এর পর 10-এ যখন উঠি, তখন আমার বাবা মারা যাওয়ার পর আমার পড়াশোনা আর হয় নাই। তোমার জন্য আমরা কি করতে পারি প্রোগ্রাম থেকে? এখন সবচেয়ে বড় কথা, যখন আমি মামলা দিই, তখন আমার 1 ভরি না, মাত্র 11 আনা স্বর্ণ আমার ছেলের মুসলমানিতে পাই। আমার আম্মা দেয় একটা চেন আর আংটি, আমার খালা দেয়, 2টা মিলে আমি বন্ধক রেখেও না আমি মামলা দিচ্ছিলাম। তো স্বর্ণটা সুদ হয়ে যায় 2-3 বছর। মামলার কি অবস্থা এখন? মামলা ওটা খারিজ হয়ে গেছে, কারণ ও রাজনীতি করে। তো ওখান থেকে যে মুন্সিগঞ্জের যে সবচেয়ে হেড, ওনার সাথে কথা বলে মামলাটা একেবারে হালকা করে দেয়। এখন কি চাচ্ছ তুমি? এখন আমি চাচ্ছি, কারণ আমার ওর সাথে থাকাটা অসম্ভব হয়ে গেছে এখন। তারপর জিনিসটা ছাড়ানোর জন্য একজন থেকে সুদ থেকে টাকা আনি, সুদে টাকা এনে আর কি জিনিসের যে লাভ হয় লাভগুলো দেই, কিন্তু সুদের অঙ্ক 3 গুণ হয়ে গেছে। এখন সুদের লোক আমার বাসায় যাতায়াত করে, আমার মার বাসায়। পরে আমি এখন দেখি যে যদি উনি সুদের জন্য বারবার যায়, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তারপর আমি কিস্তি উঠাই ওই টাকার গুলা দিই, কিন্তু কিস্তিটা টান আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। ওই ছেলের সাথে কি সংসার কন্টিনিউ করতে চাও? না, আমার ইচ্ছা নাই এখন আর। কারণ এই কতদিন আগে যখন আমাকে ও বাড়ি থেকে আসলাম, ওর বাড়ি থেকে আমাকে চোর অপবাদ দিচ্ছে, বলছে আমি চোর, ওর বাড়ি থেকে নাকি টাকা চুরি করি। অনুষ্ঠান শেষ করছি আমরা, একদম শেষের দিকে। শুধু একটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে এই যে গল্পটা আপনারা শুনলেন, যে আমাদের সাথে আজকে তার জীবনের কথা বলতে এসেছে, তার নাম শম্পা। এবং শম্পা যে তথ্যগুলো দিয়েছে একান্তই তার নিজের তথ্য, আমাদের কাছে কোনো কিছু ক্রস এক্সামিন করার
বা কোনো কিছু সঠিক না বেঠিক সেটি চেক ব্যাক করার কোনো সুযোগ নাই। এবং আমি বিশ্বাস করি যে যে কথাগুলো আপনি বলেছেন সেটি জ্ঞানত সত্য কথা বলেছেন, কোনো মিথ্যা আশ্রয় নেননি, তাই তো শম্পা? জি সব কথাই সত্যি। জি আচ্ছা, তাই যদি সত্যি হয়ে থাকে, এবং পাশাপাশি এটা বলে রাখি যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে, যদিও তাদের নাম ঠিকানা কোনো কিছু আমরা আমাদের প্রোগ্রামে অ্যাকর্ডিং টু প্রাইভেসি অ্যাক্ট আমরা কারো ইনফরমেশন ডিসক্লোজ করতে পারি না, তাই ডিসক্লোজ করিও নি। তারপরেও যদি তারা মনে করে আমাদের প্রোগ্রামে এসে তারা তাদের পক্ষ অবলম্বন করে কথা বলতে চায়, তাহলে তারা যে কোনো পর্বেই আমাদের প্রোগ্রামে তারা আসতে পারে। এটি হচ্ছে একটা ব্যাপার। আর একটি ব্যাপার হচ্ছে যে আমাদের এটাও বলে রাখা ভালো, এই প্রোগ্রাম যত্নের সাথে ঢাকা FM 90.4 এর আর্কাইভে যত্নের সাথে থাকবে। এই মেয়েটি যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে শ্বশুর বাড়িতে থাকাকালীন, কোনোভাবে যদি আবারও ছেলেটি কনভিন্স করে বাসায় নিয়ে যায়, তাহলে এটা বলার অপেক্ষা রাখে না এদের টর্চার এবং এদের কষ্ট দেওয়ার কারণে মেয়েটির হয়তো ক্ষতি যদি সাধন হয়, সেটার জন্য পরিপূর্ণভাবে তারা দায়ী থাকবে। সো এটা বলার কোনো রকমের কোনো অপেক্ষা থাকে না। সো আমরা চাই যে এই ঘটনার সাথে যে যারা জড়িত, এই ঘটনাগুলো বারংবার ঘটিয়ে আসছে, তারা যেন সতর্ক হয়ে যায়, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ঘটনাগুলো যেন বারবার না ঘটে সে ব্যাপারে যেন সতর্ক দৃষ্টি তারাও রাখেন। এবং অনুষ্ঠানের শেষ মুহূর্তে শুধু এটাই বলার আছে যে এ ধরনের ঘটনা অহর্নিশ বিভিন্ন জায়গায় প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রায়ই ঘটে চলেছে, কি আরবান কি রিমোট এরিয়াজ, সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। সেই ঘটনার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো খুব বেশি জরুরি। আমি জানি না যে শম্পার জন্য কি সলিউশন ওয়েট করতেছে, শম্পার জন্য ভবিষ্যতের পৃথিবী কত বেশি সহনশীল হবে এবং 2 সন্তানকে নিয়ে সার্ভাইভ করতে সে পারবে কিনা। সো আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, এবং আমাদের কমেন্ট সেকশনে আপনারা প্লিজ জানান দিন যে আপনারা যদি কোনো না কোনোভাবে, আমার কাছে সত্যিকার অর্থে এখনকার এই মুহূর্তে আমার কোনো রকমের বুদ্ধিদীপ্ত চিন্তা আমার মাথায় কাজ করতেছে না, বাট আপনাদের ভিতরে যদি কোনো ভাবনা বা কোনো চিন্তা বা কোনো সলিউশন কাজ করে থাকে, সেটি আপনারা শেয়ার দেন। অবশ্যই আমাদের পেজ থেকে সেই ইনফরমেশনগুলো সে পিক করতে পারবে। ঠিক আছে শম্পা? অনুষ্ঠানের শেষ মুহূর্তে আর কিছু কি বলার আছে? একদম শেষ মুহূর্তে কি বলবো, যে আমি যাই ভুল করছি, যদি এরকম কেউ যদি বৈবাহিক সম্পর্কে জড়াতে চায়, চিন্তা ভাবনা করে যাতে জড়ায়। আর আমি যে অবস্থায় এখন আছি, খুব খারাপ অবস্থায় আছি। আমার মার কাছে যে আছি বর্তমানে, আমার আম্মার যে বাবার যে লঞ্চ ছিল, সেই লঞ্চটা 1 বছর পানিতে থাকা অবস্থায় জমে ধরে যায়। আমার চাচা সাথে আমার মামার খুব ঝগড়া হয়, তো আমার লঞ্চের চাবিটা চুরি করে নিয়ে যায়। তো আমাদের লঞ্চটা চালাতে পারে না, 1 বছর পানিতে থেকে জম ধরে যায়। পরে ওই লঞ্চটা 30 লক্ষ টাকা বিক্রি করা হয়। তো আমার আব্বা বলছে আমি 12 লক্ষ টাকা ঋণ দিয়ে গেছি, ঋণ আমি আমার থেকে পাই। তো আমাদের 25 লক্ষ টাকা ওখানে ঋণ বসে কেটে রাখছে চেয়ারম্যান ওখানকার। তো 5 লক্ষ টাকা আমার আম্মার হাতে দেয়, আমার আম্মা ওই টাকা ব্যাংকে রেখে একটা কথা বলছে একজন, দেখি আবির বলেছে যে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আপনি কি আপনার ফোন নাম্বার শেয়ার করতে কি চান? ফোন নাম্বার শেয়ার করলে কিন্তু হাজারো ফোন আসবে। এখন সবচেয়ে বড় কথা, ফোন শেয়ার করতে চাইলে যদি হাজারো ফোন আসবে, এর নোংরা ফোনও আসবে। হ্যাঁ হ্যাঁ, সো ফোন নাম্বার শেয়ার করাটা আপনার উচিত হবে না। আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে অনুরোধ করতেছি, যদি কেউ সত্যিকার অর্থে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে চান, সো কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। সে যদি প্রয়োজন মনে করে সে তার মতো করে কমিউনিকেট করে নিবে, রাইট? আর আপনাকে একটা কথা বলে রাখলাম শেষ মুহূর্তে, তোমাকে একটা কথা জানিয়ে রাখি শম্পা, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, এই ছেলে যদি খুব বেশি বাড়াবাড়ি করে, যত পাওয়ারফুলি হোক না কেন, আমি এতে তোমার স্ট্যান্ড নিব। কোনো একটা প্রোগ্রামে এসে প্রশাসনকে জড়িয়ে আমি অবশ্যই এটার একটা ডিটেইলড ইনভেস্টিগেশন জার্নালিজম বলতে যা বোঝায়, এরকম ইনভেস্টিগেটেড একটা রিপোর্ট করে আমি সমস্ত ব্যাপারগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। সো সত্য যদি ঘটনাগুলো সত্যি হয়ে থাকে, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, একেবারে একা ভাবার কোনো কারণ নাই। আমরা কিন্তু ওর পাশে আছি এবং প্রয়োজনীয় সমস্ত রকমের শক্তি সামর্থ্য নিয়ে পাশে আমরা দাঁড়াবো। মিডিয়ার শক্তি কিন্তু খুব বেশি কমও না, যত কম আপনারা ভাবেন। সো সেই মিডিয়ার শক্তি তোমার পাশে থাকবে। আর খুব বেশি খারাপ অবস্থায় থাকলে, খুব বেশি কষ্টকর অবস্থায় থাকলে, কোনো একটা পর্বে আবার তোমাকে নিয়ে হাজির হবো, এবং সেইবার সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করে দেখবো যে কোন বাহাদুর, যে বাহাদুর এইভাবে দিনের পর দিন একটা মানুষকে অত্যাচার করবে আর মুখ বুজে পুরো বাংলাদেশ দেখবে, সেটাই আমরা একটা ব্যবস্থা করবো, রাইট? এটা আমি কথা দিয়ে রাখলাম তোমাকে। স্বপ্ন
ওকে, সবাই বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকুক আর জীবনটাকে বড় করে বাঁচুক এই প্রত্যাশায়। কিন্তু আসলেই এসব ঘটনা আমাদেরকে মানসিকভাবে অনেকখানি পিছিয়ে দেয়। স্পষ্টত আমি সেই বুড়ো ভামের ঘৃণিত অবয়বের কথা কোনোভাবে ভুলতে পারছি না, যে মানুষটি এতখানি পিশাচ হতে পারে, এতখানি নোংরা হতে পারে, এতখানি সিক হতে পারে যে সে তার ছেলের বউকেও তার শারীরিক এই লালসা চরিতার্থ করার জন্য তাকেও ছাড় দেয় না। এসব নোংরাদের কাছ থেকে মুক্তি পাক পুরো বাংলাদেশ, সে প্রত্যাশায় আজ শেষ করছি। অনেক বেশি ধন্যবাদ আজকের গেস্টকে এবং গুরুকে, এবং এত মন্ত্রমুগ্ধের মতো আমি বসে বসে শুনছিলাম। মানে মানুষের লাইফ কতটা সিনেমেটিক হতে পারে, সিনেমার থেকেও সিনেমেটিক হচ্ছে মানুষের লাইফ। সো এটা আসলে ভালোবাসার বাংলাদেশে শোটা না করলে হয়তো আমি বুঝতাম না। বাট থ্যাংক ইউ সো মাচ টু ঢাকা এফএম, থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসার বাংলাদেশ এন্টায়ার টিমকে, যে আসলে আমাকে এই সুযোগটা করে দিয়েছে ভালোবাসার বাংলাদেশে শোটা করার জন্য। অনেক বেশি ধন্যবাদ। তারিকুল ইসলাম আছে 10 বছর ধরে আপনাদের প্রোগ্রাম শুনি, থ্যাংক ইউ সো মাচ। মাহিদুল ইসলাম আছে, আবির হাওলাদার আছে, অনেকে আছে জয়েন করে। বাট আজকের মতো শোটা র্যাপ করবো। এন্ড নেক্সট থার্সডে তো অঙ্গন আবার চলে আসবো রাত 11টায় ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা এফএম 90.4-এ। বাট বিফোর দ্যাট আপনাকে বলতে চাচ্ছি, আপনার যদি কোনো ভালোবাসার গল্প থেকে থাকে, যে গল্পটা আপনি চাচ্ছেন সবাইকে জানাতে, এবং আমরা অলওয়েজ বলি যে ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রাম থেকে আমরা শুধুমাত্র ভালোবাসাটাকে প্রমোট করি। সো এই ভালোবাসাটা ইটস নট ম্যান্ডেটরি যে কোনো ব্যক্তির সাথেই হতে হবে, কোনো বস্তুর সাথে হতে পারে, কোনো জায়গার সাথে হতে পারে, নিজের সাথে হতে পারে। বিকজ সেলফ লাভ হচ্ছে সবার আগে। পৃথিবীতে সব ভালোবাসা একদিকে, সেলফ লাভ নিজেকে ভালোবাসা আরেকদিকে। কোনো বস্তুর সাথে ভালোবাসা হতে পারে, যেমন আপনার ভালোবাসা বাংলাদেশের সঙ্গে আপনার একটা ভালোবাসা, মাইক্রোফোনের সঙ্গে আমার একটা ভালোবাসা। সো ভালোবাসাটা আসলে যে কোনো কারোর সাথেই হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, যে কোনো সময়ে হতে পারে। সো ইয়াস, এই ভালোবাসার গল্পগুলো আপনি চাইলে ঢাকা এফএম-এ ভালোবাসার বাংলাদেশে পাঠাতে পারেন। পাঠানোর সিস্টেমটি বলে দিচ্ছি, ভেরি সিম্পল। ঢাকা এফএম এর অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি ইনবক্স করতে পারেন ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে, কিংবা আপনি চাইলে ঢাকা এফএম এর অফিসিয়াল নাম্বার, যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904 01841904904, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, শুধু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। And yes, on that beautiful note, প্রতীক কুহাদের একটা গান বলেছিলাম প্লে করবো। So yes, প্রতীক কুহাদের খুব ফ্যান্টাস্টিক একটা গান কোল্ড মেস দিয়ে আজকে শোটা র্যাপ করবো। সো যারা ফেসবুক লাইভে আছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা প্লিজ রেডিওতে টিউন ইন করুন 90.4। এখানে টিউন ইন করলে আপনি প্রতীক কুহাদের এই চমৎকার গানটা শুনতে পারবেন। One of my favorite numbers. So yes, on that beautiful note, আজকে আমাদের শো র্যাপ করছি। আগামী Thursday তো অঙ্গন আবার চলে আসবো। Till then, you guys stay safe, stay happy, and yes, most importantly, keep listening Dhaka FM 90.4. And right now, this is me, Angon Faria, signing up for today. Take care and bye-bye.